আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আমার ফেসবুক আইডিগুলোতে দুইটা আইডিতে রেস্ট্রিকশন দেওয়া। তাই আজকে আমি এই নতুন আইডি দিয়ে লাইভে আসলাম। আপনারা অনেকে খুঁজে পাবে না হয়তো, কারণ এই আইডিটা অনেকে কেউই জানে না এই আইডি দিয়ে এই গ্রুপে লাইভে আসবো। তো আপনারা একটু মেসেঞ্জার গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু কাইন্ডলি এই ভিডিওটা একটু শেয়ার করে দেন। মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দেন, যাতে অন্যরা বুঝতে পারে যে আমরা লাইভ শুরু করছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে ক্লাস নাম্বার 13। আমি ক্লাস এডিটও করতে পারছি না, কিছুই করতে পারছি না। মানে গ্রুপে কোনো পোস্ট করা যাচ্ছে না, কমেন্ট করা যাচ্ছে না, লাইভে আসা যাচ্ছে না, কিছুই করতে পারা যাচ্ছে না। এই নতুন আইডি দিয়ে আপাতত ক্লাসটা চালাই, কারণ ক্লাস তো বন্ধ রাখা যাবে না। ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। আপনারা সবাই সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আদাব। সবকিছু ঠিক আছে কি? একটু ক্লিয়ার আছে কিনা? সবকিছু ক্লিয়ার আছে কিনা? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে বর্গমূলের মূল নিয়ম। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, খুবই ইম্পর্টেন্ট জায়গা। কারণ এই জায়গাটা না জানলে, এখন শর্টকাটে কিন্তু আমরা অনেক কিছু করছি বর্গমূলের, তাই না? সবাই একটু তাকাবেন প্লিজ, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। বর্গমূলের কিন্তু শর্টকাটে আমরা অনেক কিছু করছি, কিন্তু শুধু শর্টকাট দিয়েই হবে না, আপনাকে মূল নিয়মটাও জানতে হবে। কারণ কিছু অঙ্ক আছে মূল নিয়ম না জানলে আপনি ওই অঙ্কটা সলভ করতে পারবেন না। এই জন্য আপনাকে বর্গমূল বের করার মূল নিয়মটাও জানতে হবে। ওকে, তাহলে আমরা শিখবো হচ্ছে বর্গমূল নির্ণয়ের মূল নিয়ম। আচ্ছা, বর্গমূল নির্ণয়ের মূল নিয়ম দেখেন। আচ্ছা, কিভাবে মূল নিয়মে বর্গমূল নির্ণয় করা যায় এটাও আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে মূল নিয়ম আমার জানতে হবে কেন? আমি আবার বলছি, কিছু অঙ্ক আছে মূল নিয়ম না জানলে আপনি বর্গমূল নির্ণয়ের মূল নিয়ম না জানলে ওই অঙ্কটা সলভ করতে পারবেন না। এই জন্য বর্গমূল নির্ণয়ের মূল নিয়মও শিখতে হবে। সবই শিখে ফেলছি, শুধু মূল নিয়মটা বাকি ছিল। আমি সহজ দিয়েই শুরু করছি। আপনাকে বলা হলো যে 1024-এর বর্গমূল কত? সবাই একটু মনোযোগ দিবেন। প্রথম 40 মিনিট আমাদের একটু সময় যাবে, প্রথম 30-40 মিনিট। তারপর আমরা দেখবেন যে এই রিলেটেড যত গাণিতিক সমস্যা আসছে সব সলভ করতে পারবো। তবে আমি একটু বলে নিচ্ছি, এর আগে যতগুলো ক্লাস নিছি বর্গমূলের উপর সবগুলো খুব ইন্টারেস্টিং ছিল, বাট আজকের ক্লাসটা আপনার কাছে মনে হতে পারে যে আমার কাছে একটু জটিল লাগলো। সবকিছু একদম ইজি হবে না, একটু জটিল লাগতে পারে, কিন্তু ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝলে আপনার কাজে লাগবে এবং আপনি বুঝতে পারবেন, এমন না যে বুঝতে পারবেন না। একটু প্র্যাকটিস বেশি করতে হবে। তাই
তো আমরা সবাই জানি যে এটার বর্গমূল যখন বের করব তখন আমরা মনে আছে শর্টকাটে কি করছিলাম, এই 24 এক জোড়া 10 এক জোড়া, তো লাস্টে যদি 4 থাকে তাহলে বর্গমূলের শেষে হয় 2 বা 8, লাস্টে 4 থাকলে বর্গমূলের শেষে হয় 2 বা 8, ঠিক আছে। আর এই 10 এর বর্গমূল কত, 10 এর বর্গমূল হচ্ছে 10 এর বর্গমূল হচ্ছে 3 দশমিক সামথিং, তখন এই 3 নিয়ে 32 বা 38, তখন এই দুইজনের মধ্যে একজনের বর্গ করে দেখতাম যে কার বর্গ করলে এটা আসে, যার বর্গ করলে এটা আসতো সেটা উত্তর নিতাম। এইটুকু আমি আশা করছি আপনাদের সবার মনে আছে, এগুলো আমরা কিন্তু শিখছি, ঠিক আছে, প্রথম ক্লাসের দিকে। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা মূল নিয়মে কিভাবে বের করব, এই বর্গমূলটা মূল নিয়মে কেমনে বের করব, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার দেখেন আমরা 1024 এর বর্গমূল বের করব, ছোট থেকেই শুরু করতেছি। হ্যাঁ, এই কোন একটা সংখ্যার বর্গমূল বের করার জন্য মূল নিয়মে, আবার বলছি মূল নিয়মে বর্গমূল বের করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে ওই সংখ্যাটা লিখবেন। এদিকে তাকান, সবাই মনোযোগ দিবেন প্লিজ। ওই সংখ্যাটা লিখবেন, লিখার পরে আপনি এই ডান পাশ থেকে জোড়া জোড়া করবেন। এই 24 এক জোড়া 10 এক জোড়া, আবার বলছি ডান পাশ থেকে জোড়া করতে হবে। যেমন যদি হয় 961, তখন জোড়া করার সময় 61 এক জোড়া, এই 9 একাই এক জোড়া, কারণ 9 এর সামনে একটা 0 দিয়ে আমি জোড়া বানিয়ে নিতে পারবো। ওকে, তাইলে হ্যাঁ, আমি এই শনিবারের মধ্যে, শনি রবিবারের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো পিডিএফটা। হ্যাঁ, আপনাদেরকে বাধায় রাখবো না, আমি অনেক চেষ্টা করছি, যেহেতু পারিনি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। মূল পিডিএফটাকে আমি 3 ভাগে ভাগ করে 3 পার্টে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা দেখেন, এইবার এদিকে তাকান, এবার আপনি এই পাশে একটা দাগ দিবেন, ওই পাশে একটা দাগ দিবেন, এই সংখ্যার ওই পাশে একটা দাগ দিবেন। দাগ দিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে এই প্রথম যে জোড়াটা, এদিকে তাকান, এদিকে, এই প্রথম যে জোড়াটা না, এই প্রথম জোড়ার বর্গমূল আপনি মনে মনে অন্য জায়গাতে করে নেবেন। প্রথম জোড়ার বর্গমূল 10 এর বর্গমূল 3 পয়েন্ট সামথিং, কারণ আপনারা জানেন 9 হলে 3 হতো, তাহলে 10 হলে 3 এর চেয়ে একটু বেশি হবে, তাহলে 3 পয়েন্ট সামথিং। আমার এই পয়েন্টের পরে কত আছে এটা আমার কনসার্ন না, আমার দরকার হচ্ছে দশমিকের আগে যতটুকু আছে সেটা। তাহলে দশমিকের আগে আছে কত, 3, সেই 3 আপনি এখানে বসাই দিবেন। এদিকে তাকান, সেই 3 আপনি এখানে বসাই দিবেন। এবার আপনার কাজ হচ্ছে এই যে এখানে যা বসাবেন, এখানে যেটা বসাবেন তার বর্গ করতে হবে। আবার বলছি, এখানে যেটা বসাবেন তার বর্গ করতে হবে। তাহলে এখানে 3 বসাইছেন, 3 এর বর্গ, 3 কে 2 দিয়ে গুণ না, 3 এর বর্গ, 3 এর বর্গ কত, এই 3 এর বর্গ 9, সেই 9 বসাবেন এখানে এই প্রথম জোড়ার নিচে বসাই। এখন আপনাকে বিয়োগ করতে হবে, মানে 10 থেকে 9 বিয়োগ করতে হবে, ভাগ করার সময় বিয়োগ করেন না, এই 10 থেকে 9 বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত, 1। এইবার আপনার কাজ হচ্ছে আমরা ভাগ করার সময় এই পাশ থেকে কি নামাই আসি না, আর বর্গমূল বের করার সময় এখান থেকে একটা নামানো যাবে না, জোড়া ধরে নামাই আসতে হবে, জোড়া ধরে, একটা নামানো যাবে না। ভাগ করার সময় যেমন এখান থেকে 1 ঘর নামাই আসি, এরকম না, বর্গমূল বের করার সময় জোড়া ধরে নামাতে হবে। তাহলে এই পাশে জোড়া কত, 24, এই 24 এখানে নামাই দিতে হবে, ব্যাস। এই কাজটুকু করার পর এই পাশে একটা দাগ দিবেন। এইবার এখানে যত লিখছিলেন, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন, এখানে যত লিখছিলেন তার ডাবল লিখতে হবে এখানে। এবার কিন্তু বর্গ না, এখানে যত লিখছেন তার ডাবল লিখতে হবে এখানে। তাহলে 3 এখানে লিখছেন, 3 এর ডাবল কত, 3 এর ডাবল 6 এখানে লিখলাম, ব্যাস। ওকে, এখন যে কাজটা করব, এই কাজটাই আমরা ম্যাক্সিমাম বুঝি না, এই জন্য সবাই মনোযোগ দিবেন প্লিজ। এখানে লিখছেন 3 এর ডাবল এখানে লিখছেন। ওকে, এইবার আপনার কাজ হচ্ছে, এদিকে তাকান, এখানে যা লিখছেন তার পাশে, মানে এখানে, এদিকে তাকান, এখানে আপনাকে এখন 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ডিজিট এখানে বসাতে হবে, 0 থেকে 9 পর্যন্ত, এর বাইরে না, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এই জায়গাতে এখন 0 থেকে 9 পর্যন্ত এমন কিছু একটা বসাতে হবে। কত বসাবেন, 0 থেকে 9 পর্যন্ত বসাতে হবে, কিন্তু 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, 0 থেকে 9 পর্যন্ত এমন একটা সংখ্যা বসাবেন, এখানে যাই বসাবেন, এখানে 1 বসান, বা এখানে 2 বসান, বা এখানে 3 বসান, যাই বসান না কেন, 0 থেকে 9 পর্যন্ত, এর বাইরে না। এবং মজার বিষয় হচ্ছে এখানে আপনি যে সংখ্যাটা বসাবেন সেই সংখ্যা দিয়ে আবার এই পুরোটাকে গুণ করতে হবে, এবং আপনার টার্গেট হচ্ছে সেই গুণফলটা যেন এইটার সমান হয় বা এর কাছাকাছি হয়, এইটাকে ক্রস করা যাবে না। এই জায়গাটাই অনেকে বোঝে না, খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এখানে এমন একটা ডিজিট বসাতে হবে, ধরেন আমি এখানে 1 বসালাম, এইবার এখানে যত বসাইছেন না, এর পাশে যত বসাইছেন না,
এখানে যা বসাবেন তাই দিয়ে আবার এই পুরোটাকে গুণ করতে হবে, ব্যাস। এখানে যা বসাবেন সেই ডিজিট দিয়ে আবার এই পুরোটাকে গুণ করতে হবে, এবং ওই গুণ ফলটা যেন এটার কাছাকাছি বা এর সমান হয়, এটাকে ক্রস করা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? তাহলে এখন আমি এখানে যদি আমি 1 বসাই, দেখেন এখানে যদি আমি 1 বসাই তাহলে সংখ্যাটা কত হবে? 61। এখন এই 61কে আমার এই 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 61কে যদি 1 দিয়ে গুণ করি, 61 কে 61, তাহলে এটা কি সমান হলো? এইটার সমান হয়েছে না? তাহলে 1 দিয়ে হলো না। তাহলে আমাকে কি করতে হবে? এর পাশে আমাকে এখন 1-এর পরে 2 দিয়ে চিন্তা করতে হবে যে 2 দিয়ে হয় কিনা। এবার এখানে আমি 2 বসালে এখানে সংখ্যাটা কত হয়েছে? 62। এবার তাহলে আমি 62কে গুণ করব, এখানে যা বসাবেন তাই দিয়ে এই পুরোটাকে গুণ। তাহলে এখানে 2 বসালে হয়েছে 62। এবার এই 62কেই 2 দিয়ে গুণ করতে হবে। টার্গেট কি? টার্গেট হচ্ছে এই 62কে যে 2 দিয়ে গুণ করলাম, এই গুণ ফলটা যেন এটার কাছাকাছি হয় বা এটার সমান হয়, এটাকে যেন ক্রস না করে। তো দেখেন 62 দ্বিগুণী কত? 124। এটার সমান হয়ে গেছে। ইয়েস, আমার টার্গেট ছিল এটা। অতএব এখানে আমি সেই 124 লিখে দিলাম। ক্লিয়ার? ওকে। এবং এখানে যে 2 লিখছিলেন না, সেই 2টা এখন এখানেও বসাই দিতে হবে। এখানে কোনো ভাগফল আছে না? 0। তার মানে এখানে যখন 0 আসবে তখন আপনি বুঝে যাবেন যে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, আর এখানে যে ডিজিটটা লিখতেছিলেন সেটা কিন্তু এখানেও লিখে দিতে হবে, আর এই ফলাফলটা হয়ে যাবে বর্গমূল। মানে এখানে লাস্টে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে এই 1024-এর বর্গমূল। ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? খুবই সিম্পল। আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো। হ্যাঁ, আপনার এখানে মুখস্থ হয়ে যাবে নিয়মটা, কিন্তু আপনাকে একটু খাটতে হবে, পরিশ্রম আছে। কোনো সমস্যা থাকলে প্লিজ কাইন্ডলি একটু বলেন। বুঝছেন? এইটা বুঝছেন কিনা সেটা আমাকে বলেন। এই জায়গার কাহিনীটা বুঝছেন কিনা? এই পাশে একটা ডিজিট বসাতে হবে, এই পাশে যা বসাবেন তাই দিয়ে আবার পুরোটাকে গুণ করতে হবে। গুণ করে টার্গেট হচ্ছে এই সংখ্যার কাছাকাছি যেতে হবে বা এই সংখ্যার সমান হতে হবে। রিটেনে করার সময় অবশ্যই এটা করতে হবে। রিটেনে তো বর্গমূল এইভাবে আসে না যে এটার বর্গমূল বের করেন, এগুলো লিখিততে আসে না। মূল নিয়মে বর্গমূল, রিটেনে হয়তো একটা অঙ্ক করতে গেছেন, ক্যালকুলেশন করতে এসে আসছে যে x = √1024। এটা সমান আপনি একবারে 32 লিখে দিলেই উত্তর শেষ। আপনি দেখানো লাগবে না কিভাবে 32 আসছে। ঠিক আছে? দেখেন আমি আরো দেখাবো, সমস্যা নেই। এবার আমরা আরেকটা সংখ্যা নিচ্ছি। আচ্ছা, একটু থাক, আমরা আরেকটা সংখ্যা নিচ্ছি। 2809। 2809 এর বর্গমূল কত? আমরা শর্টকাটে কিন্তু খুব সহজেই পারবো। হ্যাঁ, শর্টকাটে খুব সহজেই পারবো। এখন দেখেন, তাহলে আমি কি বলছিলাম? প্রথমে হচ্ছে জোড়া জোড়া করতে হবে, ডান পাশ থেকে জোড়া বানাতে হবে। তাইলে ডান পাশ থেকে জোড়া বানাতে হবে, তাহলে এইটা একটা জোড়া, 28 একটা জোড়া। এর হচ্ছে এই পাশে টান দিতে হবে, দাগ দিতে হবে। এবার প্রথম কাজ হচ্ছে এই যে এই প্রথম যে জোড়াটা না, এই প্রথম জোড়ার বর্গমূল নিতে হবে। এই 28-এর বর্গমূল কত? 25 হলে 5 হতো। 25 হলে 5 হতো, মানে 5 পয়েন্ট সামথিং। 5 পয়েন্ট সামথিং না, আমার টার্গেট কিন্তু এই দশমিকের পরে না, দশমিকের আগের অংশ, দশমিকের আগের 5। তাহলে সেই 5টা আমরা এখানে বসাই দিব। তারপর কাজ কি? তারপর এখানে যেটা বসাইছেন তার বর্গ করে দিতে হবে। এখানে বসাইছেন 5, এই 5-এর বর্গ কত? 5-এর বর্গ 25, সেটা বসাতে হবে এখানে। তারপরে এই 28 থেকে 25 বিয়োগ করলে কত থাকে? 3। এইবার টার্গেট হচ্ছে এই পাশ থেকে জোড়া ধরে নামায় নিয়ে আসতে হবে। তাহলে 0 জোড়া ধরে আমি নামায় নিয়ে আসলাম। এবার এখানে একটা দাগ দিব, এখানে যত আসছে তার ডাবল এখানে লিখতে হবে। এখানে আসছে 5, 5-এর ডাবল কত? 10। এইবার আমার টার্গেট হচ্ছে 10-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, এদিকে তাকান, 10-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা বসানোর পর এই পুরোটাকে আবার ওই ডিজিট দিয়ে গুণ করে 309-এর কাছাকাছি যেতে হবে বা 309-এর সমান বানাতে হবে। এইবার একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এদিকে তাকান, আন্দাজে তো এখানে বসানো যাবে না। এদিকে প্লিজ মনোযোগ দেন, এদিকে তাকান। এখন প্রশ্ন হচ্ছে কি প্রসেস ফলো করব। আমি জানি অনেকে বলবেন যে ভাই এখানে 9 আছে, এখানে 3 দিলে 3 3 9 হবে। ভাই আমি এটা বুঝতে পারছি, কিন্তু মূল নিয়ম করার সময় আমরা এটা ফলো করব না। আমাদের একটা কারণ এখানে সবসময় মিলে যাবে না, যদি এটা পূর্ণবর্গ সংখ্যা না হয় এখানে মিলে যাবে না, তখন তো সমস্যা। এই জন্য মনোযোগটা দিন। আচ্ছা, এখন এদিকে তাকান, এদিকে এটা হলো 10। তাহলে এখানে যাই বসান, এদিকে তাকান, এখানে আপনি যাই বসান 0 থেকে 9 পর্যন্ত, এখানে যাই বসান এই সংখ্যাটা কত ঘরে যাবে আমাকে বলেন তো প্লিজ, বলেন তো। এখানে আপনি যাই বসান না কেন সেই সংখ্যাটা এখানে কিছু একটা বসানোর পরে এই পুরো সংখ্যাটা কোন রেঞ্জের মধ্যে পড়বে আমাকে একটু রেসপন্স করেন প্লিজ। এখানে আপনি যাই বসান না কেন এই পুরো সংখ্যাটা কোন রেঞ্জের মধ্যে পড়বে, কত থেকে কত পর্যন্ত হবে?
বলেন। এখানে আপনি যদি 0 বসান তাহলে হবে 100। এখানে যদি কেন 0 থেকে নয়, এখানে যদি আপনি 0 বসান এটা হয়ে যাবে 100। সহজে বোঝেন। এখানে যদি আপনি 1 বসান তাহলে যাবে 101। তার মানে এই সংখ্যাটা 100 থেকে 109 পর্যন্ত হবে। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই সংখ্যাটা 100 থেকে 109 এর মধ্যেই হবে। এখানে আপনি যদি এখানে তো 0 থেকে 9 এর বেশি কিছু বসাতে পারবেন না, তাহলে এখানে 0 থেকে 9 পর্যন্ত বসালে এই এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা 100 থেকে 109 এর মধ্যে হবে। এইটুকু কি বুঝছেন? ইয়েস। তার মানে আমি ধরে নিলাম যে 100 রেঞ্জে, তাই না? এখন আমার টার্গেট হচ্ছে এখানে আমি যা বসাবো সেই ডিজিট দিয়ে আবার এই সংখ্যাকে গুণ করে এর কাছাকাছি যেতে হবে, তাই না? এদিকে তাকান প্লিজ, আমি কিন্তু একটা দারুণ জিনিস শেখাচ্ছি, এটা আপনাকে আইডিয়া দিবে যে এখানে কত বসাতে হবে। এদিকে তাকান, এখানে আন্দাজে কত মনে রাখবেন, এখানে কত বসবে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন আপনি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার টার্গেট হচ্ছে এই সংখ্যাটা বানানো, তাই না? আমার টার্গেট হচ্ছে এই সংখ্যা বানানো। এখন আপনি আমাকে বলেন এখানে আমি যাই বসাই সংখ্যাটা 100 ঘরে যাবে। এখন বলেন 300 বানাতে হলে কত দিয়ে গুণ করতে হয়? আপনি বুঝে গেছেন 3 দিয়ে গুণ করলে 300 হবে। তার মানে আমি একটা মোটামুটি একটা আইডিয়া পাইছি যে এখানে 3 হবে, কারণ এখানে আমি যাই বসাবো 100 রেঞ্জে আসবে, তাকে 3 দিয়ে গুণ করলে 300 ঘরে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? যে আমরা একটা আইডিয়া নিচ্ছি যে এখানে আসলে কত বসতে পারে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমি দেখতে পাচ্ছি 5 এর ডাবল হচ্ছে 10। এবার আমি চিন্তা করতেছি এখানে যাই বসাই সংখ্যাটা 100 ঘরে, 100কে 3 দিয়ে গুণ করলে 300 হয়, রাইট? তাই আমি এখানে 3 দিচ্ছি। 3 দিলে সংখ্যাটা হয়েছে 103। তাহলে এই সংখ্যাটা 103, তাকে আবার এই 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে 3 100-তে 300 আর 3 3 9, মানে 309। আমার কথা কি বুঝছেন? তার মানে এই ডিজিট পেয়ে গেছি আমি 3 দিয়ে, তার মানে এখানে কত হবে? 309। তাহলে 309 থেকে 309 বিয়োগ করলে কত হয়? 0। তার মানে ভাগশেষ 0, এর মানে বুঝে নিতে হবে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। আর এখানে আপনি যা বসাইছেন সেই জিনিসটা আবার এখানেও বসাই দিতে হবে, আর এইটাই হবে হচ্ছে এই 2809 এর বর্গমূল। ক্লিয়ার হচ্ছে কিনা বলেন তো? হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, আরো অনেক এক্সাম্পল দিব, আপনার এখানে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখেন 5776। এখন আমরা কি করব? 5776 এর বর্গমূল বের করব। তাহলে প্রথমে জোড়া জোড়া করবো, এইটা এক জোড়া, এইটা এক জোড়া, এই পাশে একটা দাগ দিব। প্রথম কাজ কি? এই প্রথম জোড়ার বর্গমূল নেওয়া। তাহলে প্রথম জোড়া কত? 57। এই 57 বর্গমূল নিব। আপনারা সবাই জানেন যে 49 হলে 7 হতো, তাই এটা যেহেতু 49-এর চেয়ে একটু বেশি, তার মানে 7 পয়েন্ট সামথিং হবে। তাই এটা হচ্ছে 7 পয়েন্ট সামথিং। তাহলে আমি কি বলছি? দশমিকের পরের অংশ আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে দশমিকের আগে যে 7, সেই 7 আমরা এখানে বসাই দিব। এবার এই 7-এর স্কোয়ার করে দিব। 7-এর স্কোয়ার কত? 49, আমরা এখানে বসাই দিলাম। এখন 57 থেকে 49 বাদ দিলে কত থাকতেছে? থাকতেছে হচ্ছে 8। এবার এই জোড়া ধরে নামানি আসতে হবে, এই 76। এইবার এখানে একটা দাগ দিব, আর এই এখানে 7 আসছে, 7-এর ডাবল কত? 14, এখানে লিখে দিব। এবার টাকা নিদিকে প্লিজ। এইবার আমি এখানে আমি যাই বসাই না কেন এই সংখ্যাটা কত ঘরে আসবে বলেন তো? এখানে আমি যাই বসাই না কেন এই সংখ্যাটা কত ঘরে আসবে? প্লিজ রেসপন্স করেন। এখানে আমি যাই বসাই না কেন এই সংখ্যাটা 140 থেকে 149-এর ঘরে আসবে, মানে 140-এর ঘরে, রাইট? 140-এর ঘরে আসবে। তার মানে এখানে আমার সংখ্যাটা আসবে 140-এর ঘরে। এখানে আমি যাই বসাই আসবে কত? 140-এর ঘরে। দিকে তাকান, এখন আমার 140-কে কিছু একটা দিয়ে গুণ করে এইটার কাছাকাছি যেতে হবে। এইবার মনে মনে চিন্তা করেন, আপনি দেখেন যদি 5 দিয়ে গুণ করেন, কারণ বুঝতেই পারতেছেন এটা 140, এটা 800, একটু বেশি দিয়ে গুণ করতে হবে। 1 2 দিয়ে গুণ করে হবে না, কারণ 1 দিয়ে গুণ করলে 140 হয়, 800-র কাছে যেতে হবে। 5 দিয়ে দেখি, 5 দিয়ে 5 14-তে 70, মানে 700। তার মানে 5 বাদ দিলে 700 হচ্ছে, কিন্তু 876, তার মানে 5-এর চেয়ে একটু বেশি লাগবে। এবার 6 দিয়ে দেখি, 0 4 6 24-এর 4,
আচ্ছা 0 4 6 24 4 6 কে 6 আর 2 আর 840। তার মানে বুঝতে পারতেছি 140 কে 6 দিয়ে গুণ করলে 840 হয়, 876 এর কাছাকাছি গেছে, তার মানে 6 দিয়ে হতে পারে। এই জন্য আমরা এখানে 6 বসাবো। 6 বসালে সংখ্যাটা কত হলো 146। আর এই 146 কে এখন এই 6 দিয়ে গুণ করতে হবে। 6 6 36 এর 6, 4 6 24 আর 3 27, 6 কে 6 আর 2 হচ্ছে 8, 876। তাহলে মিলে গেছে 876। এইবার এই সংখ্যাটা এখানে বসাই দিলাম, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 76, অর্থাৎ 5776 এর বর্গমূল হচ্ছে 76। ক্লিয়ার বিষয়টা? মূল নিয়মে বর্গমূল, এখন অনেকে আমি জানি বলবেন যে ভাই এখানে যেহেতু 6 আছে বোঝাই যাচ্ছে যে এখানে 4 বা 6 বসাতে হবে। এটা আমি জানি, এটা তো আপনি জানেনই, কারণ এটা দিয়ে এটাকে গুণ করতে হলে 6 বানাতে হলে তো 4 4 16 6 হয়, 6 6 36 6 হয়। কিন্তু যখন সংখ্যাটা পূর্ণবর্গ হবে না তখন কিন্তু এই আইডিয়া পাবেন না ভাই। তখন ওই আইডিয়া যে এখানে সংখ্যাটার সাথে কত গুণ করে এটার কাছাকাছি যাওয়া যায়, ওই কনসেপ্টই লাগবে যেটা শেখাচ্ছি। নেক্সট আরেকটা দিচ্ছি। নয় 9409 এটার বর্গমূল বের করবো। তাহলে 9409, তাহলে 0 9 এক জোড়া, 94 এক জোড়া, রাইট? এইবার আমার টার্গেট হচ্ছে প্রথম জোড়া 94 এর বর্গমূল। 94 এর বর্গমূল 9 পয়েন্ট সামথিং, কারণ 81 হলে 9 হতো, 100 হলে 10 হতো। তাহলে এই 94 তো 81 চেয়ে বড় কিন্তু 100 চেয়ে ছোট, মানে 9 পয়েন্ট সামথিং হবে। তো এই 9 আমরা বসাই দেবো এখানে। এবারে 9 এর বর্গ কত 81, এই 9 এর বর্গ 81 এখানে বসাই দিব। 94 থেকে 81 গেলে 13, আর এই 0 9 এখানে নামাই নিয়ে আসবো। এবার 9 এর ডাবল কত 18, সবাই একটু তাকাবেন এবার প্লিজ। 18। এখন এখানে আমি যাই বসাই না কেন সংখ্যাটা যাবে 180 ঘরে। এখন 180 কে কত দিয়ে গুণ করলে এটার কাছাকাছি যাওয়া যায় দেখেন। আমি 180 কে যদি 5 দিয়ে গুণ করি, দেখেন 5 18, দেখেন এই 0 আর 5 18 90, মানে 180 কে 5 দিয়ে গুণ করলে 900 ঘরে যায়, কিন্তু যেতে হবে 1300 ঘরে। তার মানে 5 দিয়ে হবে না, 5 এর চেয়েও বেশি, 5 এর চেয়েও বেশি। 6 দিয়ে তো দেখেন, 6 দিয়ে দেখেন 0 6 48, 6 কে 6 4 10, 1080 না হলো না। তাহলে এবার 7 দিয়ে 0 27 56, 6 হাতে 5 7 7 5 12, 1260, 1260। তার মানে 180 কে 7 দিয়ে গুণ করলে 1260 হচ্ছে, এটার কাছাকাছি যাচ্ছে। কিন্তু 8 দিয়ে গুণ করলে আবার এটা পার হয়ে যাবে, দেখেন 8 দিয়ে গুণ করলে পার হয়ে যাবে। 0 28 64, 8 28 14, দেখছেন 8 দিয়ে গুণ করলে পার হয়ে যাচ্ছে, তাই 8 নেওয়া যাবে না, নিতে হবে 7। তাই আমি এখানে দিলাম 7, সেই 7 এখানেও বসাই দিবেন। এইবার এই 187 কে 7 দিয়েই গুণ, মানে এই 7 দিয়ে গুণ, দেখেন তাহলে 7 7 49 এর 9, 7 হচ্ছে 56, আর হচ্ছে 49 এর হাতে 4 ছিল, 0 হাতে 6, 7 কে 6 আর 6, 7 কে 7 আর 6 13, 1309। তাহলে এখানে তো বিয়োগফল 0 হয়ে গেল, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বর্গমূল কত 97, 97। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? ক্লিয়ার হয়েছে? খুবই সহজ মূল নিয়মটা, কিন্তু মূল নিয়মটা এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে এগুলো আমরা শর্টকাটেও করে ফেলতে পারবো, কিন্তু মূল নিয়মটা ছাড়া কিছু অঙ্ক হবে না। এই যে আজকে যে টাইপের কোশ্চেনগুলো দেখাবো অনেকবার পরীক্ষা আসছে, হ্যাঁ, এগুলা মূল নিয়ম ছাড়া করা যাবে না, মূল নিয়মটা শিখতে হবে। আচ্ছা আমি আরো দুইটা এক্সাম্পল দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন 17,956, 17,956 এটার বর্গমূল কত আমরা বের করবো। দেখেন তাহলে 17,956, তাহলে জোড়া করতে হবে কিন্তু এই পাশ থেকে 56 একটা জোড়া, 79 একটা জোড়া, আর একের আগে একটা 0 দিয়ে আপনি জোড়া বানাই নেন। যেহেতু 1 হচ্ছে সিঙ্গেল ডিজিট হয়ে গেছে, তাহলে জোড়া হচ্ছে না, তাহলে সামনে একটা 0 দিয়ে জোড়া বানাই নেন। 0 না দিলেও সমস্যা নেই। এবার এই পাশে একটা দাগ দেন। এবার প্রথম জোড়া নিয়ে কাজ। প্রথম জোড়া কিন্তু 0 1, প্রথম জোড়া 0 1 এর বর্গমূল নিতে হবে। 1 এর বর্গমূল একই হয়, 1 এর বর্গমূল কিন্তু একই হয়, তার মানে এই 1 আমার বসাতে হবে এখানে। এইবার এই 1 এর স্কোয়ার করে এখানে বসাতে হবে। 1 এর স্কোয়ার কত? 1 এর স্কোয়ার করলে একই হয়, এখানে বসালাম। তো এখানে 1 থেকে 1 বিয়োগ হলে কত হয় 0, তো 0 বসানোর দরকার নেই। এই 79 নামাই নিয়ে আসেন, জোড়া নামাই নিয়ে আসতে হবে। এখানে বিয়োগফল 0, এবার 79 জোড়া ধরে নামাই নিয়ে আসলাম। এবার এখানে দেবো দাগ। এখানে যা লিখছেন তার ডাবল লিখতে হবে। এখানে লিখছেন 1, 1 এর ডাবল লিখবেন 2। এইবার একটু তাকান, এখানে আপনি যাই বসান না কেন সংখ্যাটা 20 এর ঘরে আসবে। মনোযোগ দেন, এখানে যাই বসান না কেন সংখ্যাটা আসবে 20 এর ঘরে। এখন 20 কে কত দিয়ে গুণ করলে 79 কাছাকাছি যাওয়া যায়? 20 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যায় 4 20 80, 79 পার হয়ে যাচ্ছে, তাই 4 দেওয়া যাবে না,
তাহলে 4-এর আগে আসতে হবে মানে 3, বোঝা গেছে? এই জন্য আমরা এখানে বসাবো 3, এই 3 আবার এখানেও বসাই দিতে হবে। এবার এই 3 দিয়ে এই পুরোটাকে গুণ, মানে এখানে যা হবে তাকে আবার এইটা দিয়েই গুণ, এইটা মানেই তো এইটা। তাহলে এই 23কে 3 দিয়ে গুণ করলে 3 23 69 থাকলো কত 10। এইবার আবার এই জোড়া নামায় নিয়ে আসতে হবে 56, ঠিক আছে? এবার আবার টান, এবার এখানে যতটুকু লিখছেন তার ডাবল লিখতে হবে এখানে। এবার এখানে 13, এবার 13 ডাবল কত? 13 ডাবল হচ্ছে 26, এদিকে তাকান। এবার 26, এইবার হচ্ছে এইবার এখানে আপনি যাই বসান না কেন সংখ্যাটা আসবে 260-এর ঘরে, 260-এর ঘরে। এখন আপনি বলেন 260-কে আপনি কত দিয়ে গুণ করবেন? তো বুঝতেই পারতেছেন 2 দিয়ে গুণ করলে 26 দুগুণে 52 মানে 520 হচ্ছে, তাই না? কিন্তু এটা তো 1056, তার মানে 2 দিয়ে হবে না, 3 দিয়েও কিন্তু হবে না, কারণ 2 দিয়ে 520, 3 দিয়ে আর একটু বেশি হবে, 4 দিয়ে দেখেন, 4 দিয়ে 0, 4 6 24-এর 4 6 24-এর 4, 4 দুগুণে 8 2 10, 1040, মানে 260-কে 4 দিয়ে গুণ করলে 1040 হয়, যার কাছাকাছি। তাই আমি বলতেছি যে এখানে 4 দিব, এখানে যে 4 দিলাম সেই 4 আবার এখানে বসাই দিতে হবে। এবারে 264-কে এই 4 দিয়ে গুণ, মানে এই যে 4 দিয়ে গুণ, তাহলে 4 4 16 6 হাতে 1, 4 6 24 আর 1 25 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, এই যে 1056 মিলে গেছে, ভাগশেষ 0। তার মানে এই সংখ্যাটা এই যে 17956 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, আর এর বর্গমূল হচ্ছে 134। ক্লিয়ার? কঠিন লাগতেছে কি? কঠিন যেটাই কঠিন লাগতেছে, সহজ কিন্তু সহজ। হ্যাঁ, আমি তবুও কয়েকটা প্র্যাকটিস করাচ্ছি যাতে আপনাদের মানে মাথার ভিতর গেঁথে যায় নিয়মটা। দেখেন, আচ্ছা তাহলে এটার বর্গমূল বের করব। তাহলে জোড়া জোড়া করেন, 49 একটা জোড়া, 60 একটা জোড়া, আর এই 6 একাই একটা জোড়া, সামনে 0 চিন্তা করে নিতে পারেন। এবার এই পাশে দাগ দেন। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রথম জোড়া, প্রথম জোড়া কত? প্রথম জোড়া হচ্ছে 06, এই 06 এর বর্গমূল নিতে হবে। 06 মানেই কিন্তু 6, 06 মানেই 6, কারণ সামনে 0-র কোনো ভ্যালু নেই। তাহলে এটা 6, 6 এর বর্গমূল নিশ্চয়ই 2 দশমিক সামথিং, কারণ 4 হলে 2 হতো, 9 হলে 3 হতো, তার মানে 2 দশমিক সামথিং হবে। এই 2 আমার বসাতে হবে এখানে। এবারে 2 এর স্কোয়ার কত? 4, এই 2 এর স্কোয়ার 4 বসাতে হবে এখানে, বিয়োগ করতে হবে। 6 থেকে 4 বিয়োগ করলে 2, এবার এই জোড়া 60 নামায় নিয়ে আসতে হবে। এবার এখানে 2, এই 2 এর ডাবল কত? 4। এইবার এখানে এমন কিছু বসাতে হবে, এখানে যাই বসান সংখ্যাটা 40-এর ঘরে আসবে, 40-এর ঘরে, 40 42 43। এইবার বুঝতে পারবেন যে কেন আমি মানে এই আইডিয়া নিচ্ছিলাম যে এখানে কত বসানো যায়। 40-কে কত দিয়ে গুণ করলে 260-এর কাছে যায়? 40-কে যদি 4 দিয়ে গুণ করেন, 4 4 16 160 হয়, মানে 4 হবে না। 40-কে যদি 5 দিয়ে গুণ করেন তাহলে 4 5 200 হয়, কিন্তু এটা তো 260। তার মানে আমি 40-কে 5 দিন, 40-কে 6 দিয়ে গুণ করলে 4 6 24 240, তার মানে আমার 6 হবে। এই 6 আবার এখানে বসাই দিতে হবে। এইবার এই 46-কে এই 6 দিয়ে গুণ করেন, 6 6 36-এর 6 হাতে 3, 4 24 আর 3 27, 276, 276। তার মানে দেখেন পার হয়ে গেছে, পার করা যাবে না, মানে 6 নিলেও হলো না, মানে আসলে নিতে হবে 5। 6 নিয়ে হয়নি, 6 নিয়েও পার হয়ে যাচ্ছে, 5 লাগবে, 5। তো 5, তাহলে এখানে সেই 5 বসাই দিতে হবে। এবার 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22। এবার বিয়োগ করলে এখানে থাকতেছে কত? 40, 35 35, এখানে 5 এখানে 3 35। এবার এই জোড়া নামাই নিয়ে আসেন 49, ওকে ফাইন, 35 49। এবার এখানে যা আসছে তার ডাবল, এখানে আসছে 25, 25-এর ডাবল কত? 50। এবার এখানে যাই বসান না কেন সংখ্যাটা চলে আসবে 500-র ঘরে, এখানে যাই বসান সংখ্যাটা কিন্তু 500-র ঘরে। এখন 500-কে যদি 7 দিয়ে গুণ করেন 5 7 3500 হয়, খেয়াল করছেন? 7 দিয়ে গুণ করলে 5 7 3500, তাই আমি বুঝে গেছি এখানে 7 দিতে হবে। আর এই 7 এখানে বসাইছেন, সেই 7 আবার এখানেও বসাই দিতে হবে। এবার গুণ করেন, 7 7 49-এর 9 হাতে হচ্ছে 4, 7 0-তে 0 আর 4 বসে গেল, 5 7 35। ক্লিয়ার? তাহলে মিলে গেছে, মানে 0, ভাগশেষ, এখানে কোনো মানে অবশিষ্ট থাকছে না। এর মানে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা, আর এর বর্গমূল হচ্ছে 257। এর বর্গমূল কত? 257। ক্লিয়ার? নেক্সট,
আচ্ছা, এটা কি হবে? এটা করার জন্য আমরা কি করব? জোড়া জোড়া করব। 6 9 8 8 9 6, 96 এক জোড়া, 88 এক জোড়া, 69 এক জোড়া। ওকে, এবার এই পাশে একটা দাগ দিব। এবার প্রথম কাজ হচ্ছে এই প্রথম জোড়া মানে 69 এর বর্গমূল নেওয়া। 69 এর বর্গমূল 8 পয়েন্ট সামথিং, আর 8 64, সেই 8 এখানে বসাই দিব। এবার এই 8 এর বর্গ কত? 8 এর বর্গ 64, এখানে বসাই দিব। 69 থেকে 64 বিয়োগ করলে 5। এবার এই জোড়া ধরে নামাবো, 88 নামাই দিব, এখানে দাগ দিব। এবার 8 এর ডাবল কত? 16। তাহলে এখানে এখন যাই বসান সংখ্যাটা 160 এর ঘরে আসবে, বুঝছেন? এখানে যাই বসান সংখ্যাটা 160 এর ঘরে। এখন 160 কে কত দিয়ে গুণ করলে 500 এর কাছাকাছি হবে? বোঝাই যাচ্ছে 5 16 তে 80 আর একটা শূন্য 800। তার মানে আমি যদি 160 কে 5 দিয়ে গুণ করি তাহলে 800, মানে এটা কাছাকাছি যাচ্ছে। ওরে আল্লাহ, অনেক দূর, 500 অনেক দূর চলে গেছে। 160 কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 16 তে 48, 480, এটার কাছাকাছি। কিন্তু 160 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 16 তে 64, এটা পার হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন? 4 নেওয়া যাবে না, নিতে হবে 3। তাহলে 3 দিয়ে গুণ করলাম, সেই 3 নিলাম এখানে। এখানে যা বসাবেন, এখানে যা বসাবেন সেই জিনিস আবার এখানে বসাই দিবেন। এইটা দিয়ে আবার এখন এই পুরোটাকে গুণ। 3 3 এ 9, 3 6 18, 8, 3 1 3 আর 1 4। ওকে, এবার বিয়োগ করেন। এখানে থাকতেছে হচ্ছে 9 হাতে 1, 9 99। এবার এই 96 এই পাশে টানে নিয়ে আসেন। এই যে এবার এখানে 83 ডাবল লিখতে হবে। 80 দুগুণী 160, 3 দুগুণী 6, 166। এই যে 83 দুগুণী 166। এখন এখানে আপনি যাই বসান, দেখছেন এখন বড় আসতেছে আস্তে আস্তে। এখানে যাই বসান না কেন সংখ্যাটা চলে আসবে 1660 এর ঘরে। 1660 এর ঘরে। সেই 1660 কে কত দিয়ে গুণ করলে 9996 এর কাছাকাছি যায়? তো 1600 দুগুণী 3200, বুঝতেছেন? তার মানে এটা 9900 না, আরো 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 4 দিয়ে গুণ করলে 4 16 তে 6400 একটু বেশি হবে, কিন্তু এটা তো 9900। তাহলে 4 দিয়ে হলো না, 6 দিয়ে দেখেন তো। 6 16 তে 96। তার মানে 1600 যদি 1600 কে দেখেন 1600 কে 6 দিয়ে গুণ করলে 6 16 তে 9600 হয়। তার মানে আমি বুঝতে পারতেছি 6 দিয়ে গুণ করতে হবে, 6 এর কাছাকাছি। তাহলে 6 দেন এখানে, 6 বসাই দেন এখানে। এবার গুণ করে দেখেন হয় কিনা। 6 6 36, 6 হাতে 3, 6 দিয়ে 6 কে 6 6 36 আর 3 39, হাতে 3, 6 6 36 আর হচ্ছে 3 42, 6 36 6 হাতে 3। আচ্ছা, 6 36 আর 3 39 9, হাতে 3, 6 কে 6 আর 3 9। আচ্ছা, মিলে গেছে, মানে হচ্ছে ভাগশেষ থাকছে না। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, আর এর বর্গমূল হচ্ছে 836। এর বর্গমূল হচ্ছে 836। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা এবার দেখেন আমরা আর একটা নিচ্ছি, তারপর আমরা চলে যাব গাণিতিক সমস্যা সমাধানে। আচ্ছা, তাহলে এই টাইপের গুলো আপনারা পারবেন আমি আশা করছি। এখন আমরা এদিকে একটা 52 নম্বর কোশ্চেন রেখে আসছিলাম। 52, দেখেন এই যে 52 নম্বর প্রশ্ন আমরা সলভ করব। বিয়োগ ভুল হয়েছে? কোথায় বিয়োগ ভুল হয়েছে? আটশো 36 কোনটা? কোনটা ভুল হয়েছে? ঠিকই তো আছে মনে হচ্ছে, ভুল তো পাইলাম না। আচ্ছা এবার দেখেন, এই 52 নম্বর প্রশ্নে বলছে এইটার বর্গমূল কত।
তাহলে আমি কি বলছিলাম যে দশমিকের মধ্যে যদি এরকম বর্গমূলের মধ্যে যদি এরকম দশমিক সংখ্যা থাকে তখন আমি বলছিলাম আগে দশমিক তুলে দিবেন, দশমিক তুলে দিবেন। তাহলে দশমিক তুলে দিলে কি হচ্ছে, এই দশমিকের জন্য হচ্ছে 1 আর দশমিকের পরে 4 ঘর, তাই 4টা শূন্য। এখন আমরা জানি যে এই এই নিচের অংশটার কিন্তু বর্গমূল আমি সহজেই বুঝে গেছি, এখানে 4টা শূন্য আছে আর 1 আছে, তাহলে 4টা শূন্যের পরিবর্তে হবে 2টা শূন্য আর 1-এর বর্গমূল হচ্ছে 1। কিন্তু উপরে যে অংশটা আছে 6025 এই অংশটার বর্গমূল এখন আপনাকে মূল নিয়মে আলাদা করে বের করে নিতে হবে, কারণ আমরা এত বড় সংখ্যার বর্গমূল শিখি নাই, কিন্তু এত বড় সংখ্যার বর্গমূল কিন্তু শর্টকাটে শিখি নাই, বুঝছেন? তাহলে এই অংশটার বর্গমূল আপনাকে মূল নিয়মে করে নিতে হবে। 15, 60, 25। এখন এই 25 এক জোড়া, 60 এক জোড়া, 15 এক জোড়া, এদিকে তাকান। তাহলে প্রথম কাজ হচ্ছে 15-র বর্গমূল নেওয়া। তাহলে 15-র বর্গমূল হচ্ছে 3 পয়েন্ট সামথিং। এই 3 এখানে বসাই দিবেন, 3-এর স্কোয়ার 9 এখানে বসাবেন, 15 থেকে 9 গেলে 6, এই 60 এখানে নামালাম, 3-এর ডাবল কত 6। এখন এখানে আমি যাই বসাই, খেয়াল করেন, এখানে আমি যাই বসাই না কেন সংখ্যাটা আসবে 60-এর ঘরে। সেই 60কে যদি আমি 10 দিয়েও গুণ করি তাও 600 হয়। তার মানে আমি বুঝে গেছি যে এখানে মানে 10 তো বসানো যাবে না, কারণ 0 থেকে 9 পর্যন্ত কাউকে বসাতে হবে। তার মানে আমি বুঝে গেছি এখানে খুব বড় একটা সংখ্যা বসাতে হবে। এখন বড় সর্বোচ্চ কত বসাতে পারি, 9-এর বেশি তো বসাতে পারি না, 9 বসাই দিচ্ছি। কেন? কারণ এখানে যাই বসাই সংখ্যাটা 60-এর ঘরে, তো 60কে যদি 10 দিয়েও গুণ করি তাও হয় 600, তার মানে এটার কাছাকাছি হচ্ছে। সুতরাং এখানে আসলে একটা বড় সংখ্যা হবে 9, 9-এর চেয়ে বেশি তো হতে পারে না, কারণ 0 থেকে 9 এদের মধ্যে বসাতে হবে। সেই 9 আবার এখানে বসাই দিব। হ্যাঁ, এই 9 দিয়ে এখন এখানে গুণ করেন, 9 9 81, 1 হাতে 8, 6 9 54 আর 8 কত 62। এবার এখানে থাকলো হচ্ছে 9, এখানে থাকলো হচ্ছে 3, 39, তাই তো? এবার 25 নামাই নিয়ে আসেন। এইবার এই 39-এর ডাবল এখানে বসাতে হবে। এখন 40 দুগুণে 80, 39 দুগুণে হবে 78। এবার এখানে এমন কিছু বসাতে হবে যাকে এটা দিয়ে গুণ করে, মানে যাকে এটা দিয়ে গুণ করে এটা পাবো। তার লাস্টে যেহেতু 5 আছে, আমি বুঝে গেছি যে লাস্টে 5 ছাড়া অন্য কিছু হবে না। যদি এটা এমসিকিউ কোশ্চেন, আমি বুঝে গেছি যে এই মানে 39 আসছে, মানে আমি বুঝে গেছি যে এই অপশনটা হবে। কারণ আমার কনফিউশন ছিল যে 38 হবে নাকি 37 হবে নাকি 39 হবে নাকি 36 হবে। আমি কিন্তু এইটুক করার পরে কিন্তু আর আমার অঙ্কটা করা লাগছে না, কারণ আমার অপশন আছে এখানে। অপশন না থাকলে পুরোটা করতে হচ্ছে, আমার কথা বুঝছেন? তো যেহেতু 39 পেয়ে গেছি আর এখানে 5 দেখতেছি, আমি বুঝে গেছি এখানে 5 বসবে, অন্য কিছু বসবে না। গুণ করলে এই 3925 আসবে 0। তার মানে 395, মানে এইটার বর্গমূল হচ্ছে 395 আর নিচে আছে 100। 100 দিয়ে ভাগ করা মানে 0.2 ঘর আগে আসা, মানে 3.95। এটাই আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? 3.95। হয়েছে? ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের আজকের পড়ালেখার মূল বিষয়বস্তু। সেটা হচ্ছে প্রথমে আমরা সলভ করব হচ্ছে 68 নাম্বার কোশ্চেন। আমি একটু আটষট্টি নাম্বার প্রশ্ন। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে, দেখেন সবাই একটু মনোযোগ দেন। এখানে বলছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নিচের কোনটি? 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সংখ্যাটা হবে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, কিন্তু সেটাকে আবার পূর্ণবর্গ হতে হবে। যদি এই কোশ্চেনে বলতো যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে চোখ বুঝে আমাদের উত্তর হচ্ছে 4টা 9। কিন্তু অঙ্কে বলছে 4 অঙ্কের বৃহত্তম, আবার সেটা হবে পূর্ণবর্গ। এখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এটা, কিন্তু এইটা যদি পূর্ণবর্গ হতো তাহলে এইটাই উত্তর হতো। কিন্তু এই সংখ্যাটা যেহেতু পূর্ণবর্গ না, তাই আমাকে দেখতে হবে যে এর নিচে আছে এমন একটা সংখ্যা পূর্ণবর্গ, সেটা বের করতে হবে। আমার কথা কি বুঝছেন? যে এই সংখ্যাটা পূর্ণবর্গ না, এটা 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, কিন্তু এটা পূর্ণবর্গ না। কোন পূর্ণবর্গ সংখ্যার শেষ 2 ডিজিট 99 হতে পারে না, 09 হতে পারে, 89 হতে পারে, মনে আছে 289 17 স্কয়ার, কিন্তু কখন 69 হতে পারে, কিন্তু কখনো 99 হতে পারে না, তাই তো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, বাট এই সংখ্যাটা যেহেতু পূর্ণবর্গ নয়,
তাহলে আমাকে এখন খুঁজে বের করতে হবে যে এর আগের কোন সংখ্যাটা পূর্ণবর্গ, সেটা আমাদের টার্গেট। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার 4টা অপশন আছে, অপশন টেস্ট করে করে ফেলা যাবে। এদিকে তাকান, অপশন টেস্ট করে অঙ্কটা করে ফেলা যাবে। এই সংখ্যাটা দেখেন প্রথমে এটা বাদ, এটা প্রথমেই বাদ, কেন? এটা পূর্ণবর্গ না, লাস্টে 2টা শূন্য আছে ঠিক আছে, কিন্তু 99 তো পূর্ণবর্গ না। আপনাদেরকে পড়াইছিলাম লাস্টে জিরো থাকলে কি, লাস্টে জিরো থাকলে জোড় সংখ্যক শূন্য থাকবে এবং শূন্য ব্যতীত যে অংশটা আছে তাকে পূর্ণবর্গ হতে হবে, এটা না। আবার এটাও পূর্ণবর্গ না, কারণ লাস্টে 99 থাকতে পারে না। আমরা জানি 1 থেকে 24 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করে লাস্টের যে যতগুলো সংখ্যা পাই 1 থেকে 24 পর্যন্ত বর্গ করে তাদের লাস্টের 2 ডিজিটের সাথে ম্যাচ করতে হবে, কারো না কারোর সাথে। এখন 81ও থাকতে পারে, 9 স্কোয়ার 81, তাই না? আবার 01ও থাকতে পারে, মানে এই দুইটার মধ্যে আমার এখন কনফিউশন, এই দুইজনের মধ্যে একটা হবে, তাই না? এখন আমি দেখবো যে এই দুইজনের মধ্যে কে। এখন এই দুজনের মধ্যে কে আমি এখন আন্দাজে মারবো না, বর্গ করে দেখবো। এটার বর্গমূল বের করবো শর্টকাটে, এটার বর্গমূল বের করে ফেলি, দেখেন হয় কিনা দেখি। তাহলে এটা একটা জোড়া, এটা একটা জোড়া, তাহলে লাস্টে 1 থাকলে 1 বা 9, মনে আছে? হ্যাঁ, আর এই 99 এর বর্গমূল কত হবে? 9 পয়েন্ট সামথিং। তাহলে 9 এখানে বসাই দিলাম, তার মানে এর বর্গমূল হয় 91 না হলে 99। এখন দেখতে হবে এই দুইজনের মধ্যে কারো বর্গ করে এটা আসে কিনা। 91 বর্গ করি, 9 স্কোয়ার 81, 1 স্কোয়ার 01, 9 কে 9, 9 দুগুণে 18, এই মাঝখানে 1 8 2 8 মিললো না। এবার 99 এর বর্গ করি, 9 স্কোয়ার 81, 9 স্কোয়ার 81, 9 9 81, 81 দুগুণে 162, এখানে বসান 1 0 8 2 10 0 হাতে 1 6 1 7 1 8 8 1 9 9801। এটা কি মিলছে? মেলে নাই, মিলে গেছে এই যে এইটা, দেখছেন? বুঝে গেছেন আসলে সংখ্যা হচ্ছে, আমার উত্তর হচ্ছে 9801, এটা উত্তর। খালি 81 মিললেই হবে না, ওটা 81 হতে পারে। বুঝছেন কিনা বলেন প্লিজ? ক্লিয়ার? এই দুইটা আমি সহজ চোখের দেখাতেই বাদ দিতে পারছি, এই দুইটা বাদ দিতে পারছি না, কারণ লাস্টের 2 ডিজিট 81 আবার 01 দুইটাই হয়। পূর্ণবর্গ সংখ্যার শেষে 01ও আসতে পারে, 81ও আসতে পারে। এখন এই দুইজনের মধ্যে চেক করতে হবে, তাহলে যে কোনো একটা বর্গমূল বের করে ফেলি, দেখি কোনোটা দিয়ে আসে কিনা। এটা আসেনি মানে ওইটা উত্তর। হ্যাঁ, আর এই জিনিসটা আপনি আর একটু শর্টকাটে করতে পারেন, সেটা হচ্ছে এখানে কি চাইছে? 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। মনে রাখবেন 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার বর্গ করলে। 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার বর্গ করলে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট, শোনেন যতগুলো অঙ্ক আছে না 4 অঙ্ক বিশিষ্ট না, তাহলে 4 অঙ্কের অর্ধেক কত? 2 অঙ্ক, ঠিক আছে? এই জন্য বলতেছি 4 অঙ্ক বিশিষ্ট পূর্ণবর্গ সংখ্যা পাবো আমরা 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যার বর্গ করলে। 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99, এটার বর্গ করে দেন। 8 স্কোয়ার 81, 8 স্কোয়ার 81, সরি কি বলছি সব, 9 স্কোয়ার 81, 9 স্কোয়ার 81, 9 9 81, 81 দুগুণে 162, এখানে বসাই দিলে হচ্ছে 1 8 2 10 0 হাতে 1 6 1 7 1 8 9, এই যে এটাই আমাদের উত্তর, ব্যাস। আর এটা হচ্ছে মূল নিয়মে করতে হবে, ঠিক আছে? মূল কনসেপ্ট হচ্ছে, যেহেতু বলছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমার প্রথম হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটা নিব। এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু অঙ্কে চাইছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বাট এটা পূর্ণবর্গ না। তাইলে এটা পূর্ণবর্গ না, এর জন্য দায়ী কে সেইটুক বের করবো। এদিকে তাকান প্লিজ, এখন মূল কনসেপ্টটা বুঝবেন। তার জন্য এটার বর্গমূল করতে হবে, এটার বর্গমূল করতে হবে। তাহলে 99 একটা জোড়া, 99 একটা জোড়া। তাহলে প্রথম কাজ হচ্ছে মূল নিয়মে বর্গমূল করতে হবে। এই 99 এই প্রথম জোড়া 99 বর্গমূল নেন, 9 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে এখানে 9 বসান, সেই 9 এর স্কোয়ার 81 এখানে বসাই দেন। তাহলে এখানে কত থাকতেছে? 18। এবার এই জোড়া 99 নামাই নেন। এবার এই 9 এর ডাবল কত? 18। এখন আপনি এখানে যাই বসান সংখ্যাটা আসবে 180 ঘরে। এখন দেখেন 180 কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন তাও আসে 1800। তার মানে বুঝতেছেন, কিন্তু এখানে তো 10 বসানো যাবে না, এখানে সর্বোচ্চ 9। তাই আমি বুঝে গেছি যে এখানে আমার 9 বসাতে হবে, কারণ এত বড় সংখ্যা বানাতে হলে তো, তাই না? তাহলে এখানে 9 বসাবো, সেই 9 আমি এখানে দিয়ে দিব। এবার এই 9 দিয়ে এটাকে গুণ, 9 9 81 1 হাতে কিন্তু 8, 8 9 72 আর 8
80 শূন্য হাতে 8, 9 কে 9 আর 8 17, ব্যাস। এবার বিয়োগ করেন, এখানে থাকতেছে 8, এখানে থাকতেছে 9, এখানে থাকতেছে 1, তাহলে 198। এদিকে তাকান, তার মানে হচ্ছে এদিকে তাকান, এবার কিন্তু ভাগশেষ আছে এখানে, এখানে অবশিষ্ট রয়ে গেছে, এর মানে হচ্ছে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন, এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, এর জন্য দায়ী হলো 198। তার মানে আমি যদি এই জায়গা থেকে 198 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। ওইটাই হচ্ছে আমার 4 অঙ্কের সর্ববৃহৎ পূর্ণবর্গ সংখ্যা। তাই এবার আমাকে লিখতে হবে, অতএব 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ইজ ইকুয়াল টু, ওই 4টা 9 থেকে আমার বাদ দিতে হবে 198। 198 বাদ দেন, 198 বাদ দেন, তাহলে থাকতেছে 1 0 8 9। এই যে দেখছেন, আমি এখন আসলে এটার বর্গমূল বের করে দেখতেছি যে এই জিনিসটা যে পূর্ণবর্গ নয় তার জন্য দায়ী কতটুকু, এটা পূর্ণবর্গ নয় এর জন্য দায়ী কতটুকু। এর জন্য আমরা দেখলাম যে লাস্টে 198 অবশিষ্ট থেকে যেতেছে, এর মানে হচ্ছে এটা পূর্ণবর্গ না হওয়ার জন্য দায়ী হচ্ছে 198। তার মানে এখান থেকে যদি 198 বিয়োগ করে দিই, মানে এখানে যদি 198 কম থাকতো, দেখেন এখানে যদি 198 কম থাকতো তাহলে কিন্তু এখানে 198 না নেমে 0 নামতো, আর এখানে 0 নামা মানে এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হয়। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এবার আমি আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 70 নম্বর প্রশ্ন। 69 পরে করে দিব, 69 পরে করে দিচ্ছি। 69 এখানে নাই কেন, পরে আছে, সমস্যা নেই। 70 নম্বর প্রশ্ন দেখেন, 70। দেখেন সবাই একটু মনোযোগ দিবেন, এই টাইপের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। বলছে 7245, 7245 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমাকে একটা সংখ্যা দিছে, সবাই তাকান, এই টাইপের কোশ্চেন খুব আসে পরীক্ষায়। আমরা কিন্তু পড়ছি এর আগে, এরকম একটা সংখ্যা দিয়ে বলতে এর সাথে কত গুণ করলে বা এটাকে সর্বনিম্ন কত দিয়ে ভাগ করলে, কিন্তু আমরা কিন্তু এটা পড়ি নাই যে এই সংখ্যার সাথে সর্বনিম্ন কত যোগ করলে বা বিয়োগ করলে সেই বিয়োগফল বা যোগফল পূর্ণবর্গ হবে। এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে যে বিয়োগফল পাবো সেই বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাকে একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটা কত? 7245। তাহলে এখান থেকে কিছু একটা বিয়োগ করতে হবে, এর মানে বুঝতে হবে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। এখান থেকে আমরা এখন সামথিং বিয়োগ করব, বিয়োগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলটা হবে পূর্ণবর্গ। কতটুকু বিয়োগ করতে হবে, এখান থেকে কতটুকু বিয়োগ করতে হবে এটা জানতে হলে আমাকে এটার বর্গমূল করতে হবে। এটার বর্গমূল করতে যায় লাস্টে আমরা দেখবো যে কিছু একটা বেশি আছে, এখানে কতটুকু বেশি আছে সেটা বের করতে হবে। এটার বর্গমূল বের করব মূল নিয়মে। 45 এক জোড়া, 72 এক জোড়া। প্রথমে 72 এর বর্গমূল নেব, 8 পয়েন্ট সামথিং। 64 8 হতো না, 8 পয়েন্ট সামথিং, তাহলে এখানে বসান 8। এবার 8 এর স্কয়ার কত? 64। 72 থেকে 64 গেলে 8। এবার 45 নামাই নিয়ে আসেন। এইবার এখানে 8 আছে, 8 এর ডাবল কত? 16। এবার আপনি আমাকে বলেন এখানে যাই বসান সংখ্যাটা 160 এর ঘরে। এবার 160 কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন, 5 16 তে 80 হয়, তারপরে শুনুন 800, তার মানে 845 এর কাছাকাছি যাচ্ছে। আমি এই জন্য বুঝলাম যে এখানে 5 বসাতে হবে, তাহলে এখানে বসাই দিলাম 5, সেই 5 আবার এখানে বসাই দিলাম। এবার গুণ করবো, এই 5 দিয়ে 5 কে গুণ করলে 5 পাচ্ছে 25, হাতে 2, 5 হয় 30, আর 2 32, হাতে 3, 5 আর 5 আর 3 8। এখানে যাই বসাই না কেন এটার কাছাকাছি যাবো, একে ক্রস করা যাবে না। এখানে 6 বসালে তো একে ক্রস করে যাবো, তাই 6 বসাইনি। এবার বিয়োগ করলে 0 2, তার মানে হচ্ছে এখানে 20 এক্সট্রা ছিল, এখানে 20 এক্সট্রা ছিল। এই 20 যদি এখানে কম থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা পূর্ণবর্গ হতো।
তার মানে আমার এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যা থেকে যদি আমি 20 বিয়োগ করে দেই তাহলে যে ফলাফল পাবো সেই ফলাফল অবশ্যই পূর্ণবর্গ। তাই আমাদের উত্তর হচ্ছে 20 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 20। তাহলে উত্তর হচ্ছে 20 বিয়োগ করতে হবে। খুবই সিম্পল। হয়েছে? আচ্ছা, এটা আপনি অপশন টেস্ট করতে পারেন। এটা অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্ট কিভাবে করবেন? এদিকে তাকান। আপনাকে বলে দিছে যে এখান থেকে কিছু একটা বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে যে ফলাফল আসবে সেটা যেন পূর্ণবর্গ হয়। তাহলে এখান থেকে যে আপনি এই অপশনে যে মানগুলো দেওয়া আছে সেইগুলো বিয়োগ করে দেখতে হবে যে কোন ক্ষেত্রে পূর্ণবর্গ ফলাফল আসে। তাহলে এখান থেকে যদি আপনি 20 বিয়োগ করেন, এই যে 7245 থেকে 20 বিয়োগ করলে আপনি পাচ্ছেন 7225। 7245 থেকে 21 বিয়োগ করেন, 7245 থেকে 21 বিয়োগ করলে কত পাবেন? 7224। 7224, তাই তো? 22 বিয়োগ করলে কত পাবেন? 7245 থেকে 22 বিয়োগ করলে 7223। 23 বিয়োগ করলে কত পাবেন? 7245 থেকে 23 বিয়োগ করলে 7222। এখন দেখতে হবে এইগুলোর মধ্যে কোনটা পূর্ণবর্গ, কারণ অঙ্কে বলছে যে এইখান থেকে কিছু একটা বিয়োগ করে ফলাফল পূর্ণবর্গ আসতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যার শেষে 2, 3 এগুলো থাকতে পারে না, মানে এই দুইটা প্রথমেই বাদ পড়ছে, মানে 23 আর 22 এই দুইটা প্রথমেই বাদ। এখন লাস্টে 24 থাকতে পারে, কারণ 18 স্কয়ার 324, বোঝা গেছে? এই যে লাস্টের 2 ডিজিট 24 হতে পারে, এই 25 হতে পারে। এখন লাস্টে 25 থাকলে আমাদের নিয়ম ছিল কি, কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে যদি 25 থাকে তাহলে এই প্রথম যে জোড়া থাকবে তাকে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে যদি প্রকাশ করা যায়, এই 72কে লেখা যায় 8, 9, 72। তার মানে আমি বুঝে গেছি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 20 বিয়োগ করতে হবে, এটা উত্তর। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? এটা ক্লাসে তো বুঝাইছিলাম যে লাস্টে 25 থাকলে পারে যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে 25 বাদে যে অংশটা আছে তাকে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল হতে হবে। তাহলে 72 কি দুইটা ক্রমিক সংখ্যা 8, 9 এর গুণফল না? ইয়েস, যদি হয় তাহলে পূর্ণবর্গ। যেহেতু 72 দুইটা ক্রমিক সংখ্যার গুণফল তাই পূর্ণবর্গ। হ্যাঁ, নেক্সট কত নাম্বার এটা? 71 নাম্বার। 71 পরে কিছু এক্সট্রা অঙ্ক করাবো। হ্যাঁ, এখানে নাই, আমি দিব, আপনারা করে করে উত্তর দিবেন। বলছে 49,289 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখেন 49,289, এখান থেকে এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটা বিয়োগ করলে সেই বিয়োগফলটা পূর্ণবর্গ হবে। তাহলে তার মানে এই জিনিসটা পূর্ণবর্গ নয়। 49,289, তাহলে এখান থেকে কত বিয়োগ করতে হবে? তাহলে এখান থেকে কতটুকু বিয়োগ করতে হবে এটা বের করতে হলে এটার মূল নিয়মে বর্গমূল করতে হবে আগে। 89 এক জোড়া, 92 এক জোড়া, 4 মিলে একটা এক জোড়া। প্রথমে প্রথম জোড়া মানে এই 4 এর বর্গমূল নিতে হবে 2। তাহলে 2 এখানে বসাই দেন, 2 এর স্কয়ার করেন, 2 এর স্কয়ার হচ্ছে 4, এখানে বসান। 4 4 বিয়োগ করলে 0, তাহলে 92 জোড়াটা আমি নামাই নিয়ে আসবো। আর এখানে 2 আছে, 2 এর ডাবল 4। বুঝে গেছেন যে এখানে আমি যাই বসাই সংখ্যাটা 40 এর ঘরে আসবে। 40 কে 2 দিয়ে গুণ করলে 80 হয়, 92 এর কাছাকাছি যায়, তাই আমি বলতেছি 2 হবে। এই 2 আবার আমরা এখানে বসাই দিব। এখন এই 2 দিয়ে 42 কে গুণ করলে 42 দুগুণী 84, 92 থেকে 84 বিয়োগ করলে 8। এবার 89 নামাই নিয়ে আসবো। এইবার আমি এখানে যা আছে তার ডাবল, 22 এর ডাবল কত? 44। বুঝে গেছি এখানে আমি যাই বসাই না কেন সংখ্যাটা 440 এর ঘরে আসবে, তাকে 2 দিয়ে গুণ করলে 880 এর ঘরে চলে যাবে। এই যে 880 এর কাছাকাছি, বোঝা যাচ্ছে বিষয়টা? তাই এখানে 2 বসবে, সেই 2 আবার এখানেও বসবে। এখন এই 2 দিয়ে এটাকে গুণ করলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 889 থেকে 884 গেলে 5 থাকে। তার মানে আমার এই জিনিসটা পূর্ণবর্গ নয়, এর জন্য দায়ী হচ্ছে এই 5। তার মানে আমি যদি এখান থেকে 5 বিয়োগ করে দিতাম তাহলে ফলাফলটা পূর্ণবর্গ হয়ে যেত। তাই আমাকে এখান থেকে 5 বিয়োগ করতে হবে। এই অঙ্কের উত্তর হচ্ছে 5 বিয়োগ করতে হবে। কঠিন না ভাই, একটু
মানে সব জিনিস তো আর একদম দেখা মাত্র উত্তর দেওয়া যাবে না, কিছু জিনিস তো ক্যালকুলেশন করে উত্তর দিতে হবে, তাই না? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা সলভ করার আগে আমি আপনাদেরকে কয়েকটা এক্সট্রা অঙ্ক দিই। এক্সট্রা ইজি আছে ভাই, এত কঠিন না, একটু ধৈর্য ধরে করতে হবে এই আর কি। আচ্ছা, এই অঙ্কটা, এটার উত্তর দেন তো কত হয়? আমি আগে অপশন লিখে রাখতেছি যাতে আপনাদের অঙ্কটা উত্তর দিতে সুবিধা হয়। না, অপশন পরে দিই, অপশন পরে দিই। 3956 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, অপশন দিচ্ছি 10, এটা করেন তো দেখি কি অবস্থা। 11, 12, 13, 10, 11, 12, 13। কত উত্তর? কি অবস্থা? এখন তাড়াতাড়ি হচ্ছে না কেন? আমি লিখছি কত বিয়োগ করতে হবে, এ বলে কত যোগ করতে হবে। হ্যাঁ, 112, 112, 112, 112 বিয়োগ করলে হবে না কেন দেখি? দেখেন, তাহলে এই সংখ্যার মূল নিয়মে বর্গমূল করতে হবে। 3956, 56 এক জোড়া, 39 এক জোড়া। প্রথমে হচ্ছে 39-এর বর্গমূল নেন। এই সংখ্যাটা পূর্ণবর্গ না, এখান থেকে কিছু একটা বিয়োগ করতে হবে। কতটুকু বিয়োগ করতে হবে সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে কতটুকু বিয়োগ করলে পূর্ণবর্গ হবে এটা জানতে হলে তো আমাকে আগে এটার বর্গমূল করে দেখতে হবে যে এখানে কতটুকু এক্সট্রা আছে। তার জন্য তো বর্গমূল করতে হবে, তাছাড়া তো হবে না। তাহলে এটা 6 পয়েন্ট সামথিং না, এই 6 বসালাম। এখন 6 এর স্কোয়ার 36 এখানে বসাই দিলাম, থাকছে 3, এই 56 এখানে নামাই দিলাম। 6 এর ডাবল কত? 12। এখন আমি এখানে যাই বসাই না কেন, সংখ্যাটা 120-এর ঘরে। 120কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 12 36, 360 পার হয়ে যাচ্ছে। তার মানে এখানে 3 দেওয়া যাবে না, কারণ বুঝতে পারতেছেন 3 দিলে 360, এখানে তো 356, এটাকে ক্রস করা যাবে না। তাই 3 এর আগে 2 দিতে হবে। আমি বুঝে গেছি এখানে 2 দিতে হবে, এখানেও সেই 2। এই 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 কে 2। এবার বিয়োগ করেন, তাহলে এখানে 2, এখানে 1, এখানে 1, 112 এক্সট্রা আছে। তার মানে এর মধ্যে 112 এক্সট্রা আছে, তাই এটা পূর্ণবর্গ হচ্ছে না। তার মানে কি, এখান থেকে আমরা 112 বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? এবার
ওকে, জি অপশন 3 112। আচ্ছা আমি আর একটা অঙ্ক দিচ্ছি, আপনারা করেন একটু, আর একটা অঙ্ক দিই। আচ্ছা এবার আমরা দেখব বিয়োগ করার ব্যাপারটা তো আমরা দেখলাম, এবার যোগ করার ব্যাপারটা দেখব। যোগ যোগ এইটাই 3956, আমি 3956, 3956 এর সাথে, আচ্ছা মুছেই দিই, 3956 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। ওকে, আচ্ছা আমি অপশন দিচ্ছি। 1 নাম্বার অপশন আছে 10, 2 নাম্বার অপশন আছে 11, 3 নাম্বার অপশন আছে 12, 4 নাম্বার অপশন আছে 13। সবাই একটু মনোযোগ দিবেন এবার প্লিজ। না 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 112 যোগ করলে হবে কিনা আমি দেখছি, যোগের ব্যাপারটা কেমন বলে দিচ্ছি, একটু তাকান এবার। যখন যোগ করতে বলবো মানে এই জিনিসটা পূর্ণবর্গ না, তাহলে এটা থেকে যদি আমরা 112 বিয়োগ করি তাহলে কিন্তু ফলাফল পূর্ণবর্গ হবে। কিন্তু যদি আমি এর সাথে কিছু একটা যোগ করি তাহলে তো পূর্ণবর্গ একটা পাওয়ার কথা। তাহলে কতটুক যোগ করলে পূর্ণবর্গ পাবো? সবাই তাকান, এখানে একটু কাজ আছে। তাহলে এই সংখ্যার আমরা বর্গমূল নিব। তাহলে 56 এক জোড়া, 39 এক জোড়া। এইবার প্রথম জোড়া 39-এর বর্গমূল করব 6 পয়েন্ট সামথিং। তাহলে 6 এখানে বসাইলাম, সেই 6 এর স্কয়ার 36 এখানে বসাই দিলাম, এখানে থাকলো 3 আর এই হলো 56। এদিকে তাকান, এই 6 এর ডাবল 12। এখন যোগ করার সময় এদিকে সবাই খুবই মনোযোগ দিয়ে কথাটা বোঝেন। যখন বলবে যে এখান থেকে কত বিয়োগ করব, তখন আমরা এখানে কতটুকু এক্সট্রা থাকে সেটা বের করতেছি, তাই না? আর যখন বলবে এখানে কতটুকু যোগ করতে হবে, এর মানে কি এখানে কিছু একটা ঘাটতি আছে, এখানে কতটুকু ঘাটতি আছে সেটা বের করতে হলে আমাকে এখানে আমি যাই বসাই না কেন সংখ্যাটা 120-এর ঘরে আসবে। সেই 120-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এর নিচে নামতেছে। এদিকে তাকান, যখন আমাকে বলবে এর সাথে সর্বনিম্ন কত যোগ করতে হবে, যোগ করার কথা যদি বলে, আমি এখানে কিছু একটা বসায় যখন এই গুণফলটা আনবো, মানে এখানে কিছু একটা বসায় যা আসবে সেইটাকে আবার সেই ডিজিট দিয়ে গুণ করে এর চেয়ে একটু বেশি নিব। এদিকে তাকান, এখন আমি কিন্তু এখানে কিছু একটা বসাবো, এখানে কিছু একটা বসালে 120-এর ঘরে যাবে, তাকে আমি এমন কিছু দিয়ে গুণ করব যেন এর নিচে না, একে জাস্ট ক্রস করে, মানে যোগ করার কথা বললে আমি এখানে যা আছে তার চেয়ে একটু বেশি ফলাফল নিব, বেশি বড় না, মানে এর জাস্ট ইমিডিয়েট একটু বেশি নিব। তাহলে এখানে যদি আমি 2 বসাই তাহলে তো আমার এটা নিচে থাকতেছে। যদি আমি এখানে 3 বসাই, এখানে যদি 3 বসাই তাহলে এখানে 3 বসাই দিলাম, সেই 3 দিয়ে গুণ করেন, 3 3 এ 9, 3 দুগুণে 6, 3 অতকে 3। আমি আবার বলছি এখানে আমি একটু বেশি নিব, কার চেয়ে? এইখানের চেয়ে। যখন যোগ করার কথা বলবে তখন আমি নিচে একটু বেশি আনবো, এর চেয়ে কম আনবো না। তার মানে এখানে যত বসালে এর চেয়ে কম আসে তার চেয়ে 1 বেশি বসাবো, বেশি নিব যাতে এর চেয়ে একটু বেশি আসে, বুঝছেন? এইবার 356 আর 369 এই দুটা বিয়োগ করেন। 356 থেকে 369 বিয়োগ করলে কত হয়? এখানে অনেকে ভুল করে ফেলবে, আরে ভাইয়া 356 থেকে 369 বিয়োগ, দেখেন 369 থেকে 356 বিয়োগ করলে 13 হয়। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে পজিটিভ ফলাফল আসে। কিন্তু আমি যদি উল্টা করি, মানে 356 থেকে যদি 369 বিয়োগ করি তাহলে তো
নেগেটিভ 13 আসবে, তার মানে এখানে আসবে -13। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলবে, এরকম বিয়োগ করবে, দেখেন বলবে যে এখানে বসা দিবে 7, দেখেন কিভাবে কি ভুল হয়, এখানে বসাবে 7, এই যে 16 হাতে 1, বলবে এখানে 7 15, এখানে 8 87 দেখাই দিবে, 87 না। আপনি চিন্তা করেন যে এই সংখ্যাটা বড় না, 369 থেকে 356 বিয়োগ করে সামনে নেগেটিভ দিব, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, তার মানে এখানে ফলাফল আসবে -13। এদিকে তাকান, এই -13 আসার অর্থ কি জানেন? মানে এই জায়গায় যদি আর একটু 13 বেশি থাকতো, এখানে নেগেটিভ নামছে, মানে কি এখানে কম আছে, তার মানে এখানে 13 কম, এই -13 দ্বারা বোঝাচ্ছে যে এখানে 13 কম আছে। তাহলে এখানে যদি এই 13 কম না থাকতো, মানে এখানে যদি আর 13 বেশি থাকতো, মানে এখানে যদি আর 13 যোগ করা যেত, তাহলে এই ফলাফলটা পূর্ণবর্গ হতো। মানে এখানে যে সংখ্যাটা আসবে নেগেটিভ, এই নেগেটিভ বাদ দিয়ে যতটুকু থাকবে সেটাই আমাদের উত্তর যোগ করার ক্ষেত্রে। তাহলে উত্তর হচ্ছে 13 যোগ করতে হবে। আপনারা কি এই জিনিসটা বুঝছেন? এই জায়গাটা বুঝছেন? -13 যোগ করতে হবে না, 13 যোগ করতে হবে। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে এখানে 13 ঘাটতি আছে, মানে এখানে 13 কম আছে। না না, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে আপনি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতেছেন, ওই সাধারণ বিয়োগ করলে কিন্তু বিপদ, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি সাইডে 369 থেকে 356 বিয়োগ করবেন, 3 1 13, তারপরে সামনে মাইনাস দিবেন, কারণ আপনি সাইডে সুন্দর করে আলাদা করে বিয়োগ করে এনে এখানে মাইনাস দিবেন। হ্যাঁ, আপনারা কি বুঝছেন? এই জায়গাটা কি বুঝছেন কেন আমি এখানে, আমি আবার বলছি, এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন এর ছোট না, এর চেয়ে বড় হয়। মানে এখানে যা বসালে এর কাছাকাছি যায়, এখানে তার চেয়ে 1 বেশি বসাবো, যাতে একে জাস্ট ক্রস করে, একে জাস্ট ক্রস করে। এটা কিন্তু খুবই যোগ করার ক্ষেত্রে আমি আবার বলছি, এখানে আমরা যা বসালে এইটার কাছাকাছি নিচে থাকে সেটা না নিয়ে তার পরবর্তী ডিজিট দিব, যাতে একে জাস্ট ক্রস করে, যাতে আমি পেয়ে যাই সরাসরি যে এখান থেকে কত বিয়োগ করতে হবে, মানে কত যোগ করতে হবে। এখানে মাইনাস আসার অর্থ হচ্ছে যে এই জায়গাতে 13 ঘাটতি আছে, 13 কম আছে, তাহলে এখানে 13 যোগ করতে হবে। ওকে, আমি আরো বোঝাবো, সমস্যা নাই, আরো কয়েকটা এক্সাম্পল দিব, আপনাদের মুখস্থ হয়ে যাবে, আপনারা নিজেরাই পারবেন। আচ্ছা, এখন আমি একটা দিচ্ছি উদাহরণ, 5753, এটা করেন তো। এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এক নাম্বার অপশন আছে 13, 2 নাম্বার অপশন আছে 23, 3 নাম্বার অপশন আছে 33, 4 নাম্বার অপশন আছে 43। এটা কত হবে? আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন? আচ্ছা, 23 হবে। হ্যাঁ, 23 হবে, 23। আচ্ছা, সবাই ভালো উত্তর দিচ্ছেন, দেখা যাক কি অবস্থা। আচ্ছা, তাহলে এর সাথে সর্বনিম্ন কত যোগ করতে হবে? তাহলে আমি আগে এর বর্গমূল বের করে দেখবো যে আসলে এখানে কতটুকু ঘাটতি আছে, সেটা বের করতে হবে আমাকে, তাই না? আচ্ছা, তাহলে 5753 এক জোড়া, 57 এক জোড়া, ঠিক আছে। এবার 57 বর্গমূল নেন, তো বুঝতেই পারতেছেন এটা 7 পয়েন্ট সামথিং, তাহলে এখানে 7 বসাই দিলাম। এবার 7 এর স্কোয়ার কত? 49। 57 থেকে 49 বিয়োগ করলে কত হচ্ছে? 8 থাকছে। এবার 53 নামাই নিয়ে আসেন টাকানের দিকে, 7 ডাবল কত? 14। এখানে যাই বসান সংখ্যাটা 140 এর ঘরে যাবে। এখন দেখতে হবে 140কে আমি কত দিয়ে গুণ করলে 800-র কাছাকাছি যায়, আগে এটা বের করবো।
আমি বুঝতে পারতেছি যে 140 নিশ্চয়ই 5 দিয়ে গুণ করলে 5 14 70 আর একটা 0 700, তাহলে 5 দিয়ে গুণ করলে আমার এত হয়, তাহলে মানে আরো একটু বেশি যাবে 6 দিয়ে গুণ করলে 6 4 6 24, 6 কে 6 আর হচ্ছে 2 হচ্ছে 8, তো 6 দিয়ে গুণ করে 840 আসছে। কিন্তু এখানে তো 6 থাকবে, 0 থাকবে না, এখানে থাকবে হচ্ছে 6, কারণ এখানে আমি 6 দিয়ে গুণ করবো তখন তো এখানে 6 থাকবে, তাহলে এখানে 0 ধরেই আমার 840 চলে আসছে। আমি বুঝে গেছি যে এখানে আমার 6 বসাতে হবে, এখানে 6 বসালাম, এখানে সেই 6 বসাই দিলাম। তো এখন 6 6 36 এর 6, 4 6 24 আর 3 হচ্ছে 27, 6 কে 6 আর 2 8, এই যে এখন 853 থেকে 876 বিয়োগ করতে হবে। 876 বিয়োগ করলে কত আসতেছে? 876 853, বাইরে আলাদা করে বিয়োগ করে নেবেন, বুঝছেন, নাহলে কিন্তু বিপদ। তাহলে 23, তার মানে 876 থেকে 853 বিয়োগ করে 23 আসে, তার মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে -23 আসবে। -23 আসার অর্থ হচ্ছে এখানে 23 ঘাটতি আছে, তার মানে এখানে যদি আমি 23 যোগ করে দেই তাহলে আমার পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে। তার মানে এর সাথে 23 যোগ করতে হবে, তাহলে 23 যোগ করে দিলে পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে। তাহলে উত্তর হচ্ছে 23। আপনাদের উত্তর রাইট, অ্যাবসলিউটলি ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আচ্ছা, 23 যোগ করতে হবে, 23। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন 69 পরে, আগে 72 করব। 69 পরে করে দিচ্ছি, আগে 72। দেখেন এই যে এই প্রশ্ন পরীক্ষায় আসছে। আচ্ছা, এখানে বলছে 6558 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এর সাথে কিছু যোগ করতে বলছে, তাহলে আমরা এটার আগে বর্গমূল নিব। 58 এক জোড়া, 65 এক জোড়া। প্রথমে 65 বর্গমূল নেন, এটা 8 পয়েন্ট সামথিং, তাহলে 8 বসায় যান। 8 এখানে বসালে পরে 8 এর স্কয়ার করলে কত? 64। 65 থেকে 64 গেলে 1, এবার 58 এখানে নিয়ে আসলাম। এবার 8 এর ডাবল কত? 16। এখন আমি এখানে যদি 0 বসাই তাহলে এটাকে ক্রস করতেছে, কিন্তু এখানে আমি যা বসাবো তাই দিয়ে যাবার এটাকে গুণ করতে হবে। তাই আমি এখানে 0 না বসাই 1 বসাই, কারণ 1 বসালে কত দিয়ে গুণ করতেছি? 1 বসালে আমি 1 দিয়ে গুণ করলে 161 হবে, তাই আমি এখানে 1 নিব। এই যে এটাকে জাস্ট ক্রস করবে, আবার বলছি এটাকে জাস্ট ক্রস করবে। এই যে তাহলে 1 দিয়ে 161 গুণ করলে 161। 158 থেকে 161 বিয়োগ করলে -3, আবার বলছি -3, কিন্তু -3 মানে এখানে 3 ঘাটতি আছে, সুতরাং এর সাথে 3 যোগ করতে হবে। তাহলে উত্তর হচ্ছে 3 যোগ করতে হবে, 1 নম্বর অপশন, 3 যোগ করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। এই যে এই টাইপের কোশ্চেন প্রচুর আসে পরীক্ষায়। দেখেন কি বলছে, না 0 বসালে তো ওই 0 দিয়ে গুণ করলে তো 0 হয়ে যাবে। 0 বসালে এটার বর্গমূল হচ্ছে 80.সামথিং, তখন 0 বসায় যাচ্ছে না, তখন ওখানে 0 দিয়ে আরো 2টা 0 আনতে হবে, সেই 0 এখানে বসায় তার পাশে বসে, মানে আমি এটা দেখাবো দশমিকের বর্গমূল যখন দেখাবো না, তখন আমি এটা করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, এক সেনাপতি 63,009 জন সৈন্য নিয়ে বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন 4 জন সৈন্য উদ্ধৃত আছে, প্রত্যেক সারিতে সৈন্য সংখ্যা কত ছিল? এই অঙ্ক করার সময় আপনাকে আগে একটা কনসেপ্ট বুঝতে হবে। সবাই একটু তাকান, একটা কনসেপ্ট আপনাকে বুঝতে হবে, সেটা হলো কোনো একটা জায়গায় মনে করেন কিছু সৈন্য আছে, সৈন্যদেরকে প্যারেড করানোর সময় বর্গাকারে সাজানো বলতে কি বোঝায়? আবার অনেক সময় গাছ লাগায় না, জমিতে গাছ লাগায়, সেই জমিতে গাছ লাগানোর সময় এদিকে তাকান, জমিতে গাছ লাগায়, সেই জমিতে গাছ লাগানোর সময় ওই গাছগুলো লাগানোর পরে যেন জমিটার গাছগুলো দেখে বর্গাকার মনে হয়, মানে জমিটা দেখে যেন মনে হয় যে গাছগুলো দিয়ে জমিটা বর্গাকৃতির হয় যেন, তাই না? প্রশ্ন হচ্ছে যে কখন এটা হবে? মানে সোজা কথা, এক জায়গায় কিছু সৈন্য আছে, সেই সৈন্যদেরকে আপনি যদি সাজানোর পরে দেখতে, যদি উপর থেকে দেখলে যদি বর্গক্ষেত্রের মতো মনে হতে হয়, তার প্রথম শর্ত হচ্ছে ওখানে যে সৈন্য সংখ্যা আছে সেই সৈন্য সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, না হলে হবে না।
যেমন কোন জায়গায় যদি সৈন্য সংখ্যা 36 জন থাকে, তাহলে আপনি ওই 36 জন সৈন্যকে সাজায়ে মানে বর্গাকার দেখাতে পারবেন। কোথাও যদি সৈন্য সংখ্যা 81 জন থাকে, তাহলে আপনি ওই সৈন্য সংখ্যাকে সাজায়ে বর্গক্ষেত্র তৈরি করতে পারবেন। কিন্তু কোথাও সৈন্য সংখ্যা যদি 90 জন হয়, আপনি যেভাবেই সাজান না কেন দেখে বর্গক্ষেত্র মনে হবে না, বর্গাকার মনে হবে না, কারণ এই 90 সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তার মানে কথা হচ্ছে যে কোনো একটা জায়গায় সৈন্য সংখ্যা হোক বা গাছ হোক, যাই হোক, এইগুলা দিয়ে যদি বর্গক্ষেত্র তৈরি করতে হয় বা বর্গাকারে সাজাতে হয়, প্রথম শর্ত হচ্ছে ওইখানে যে সৈন্য সংখ্যা আছে বা গাছের সংখ্যা আছে সেটাকে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা। এখন আপনি যখন এখানে সৈন্যদেরকে সাজাবেন, এদিকে তাকান, সৈন্যদেরকে যখন সাজাবেন তখন এই প্রত্যেক লাইনে কতজন থাকবে, আবার এই প্রত্যেক কলামে কতজন থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি 36 জন সৈন্য থাকে, তাহলে বর্গক্ষেত্র তৈরি করতে হলে প্রত্যেক লাইনে বা প্রত্যেক কলামে এই দিকে এবং এই দিকে এবং মাঝখানে প্রত্যেক লাইনে দিতে হবে ওই সৈন্য সংখ্যার যে বর্গমূল তত। তাহলে সৈন্য যদি 36 জন থাকে, এই 36-এর বর্গমূল কত? 6। তার মানে আপনাকে প্রত্যেক লাইনে 6 জন করে দিতে হবে। প্রত্যেক এদিকে 6 জন, 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 মানে সোজা কথা, তাহলে 6 গুণ 6-এর একটা বর্গক্ষেত্র তৈরি হবে। কথা কি বুঝছেন? তার মানে হচ্ছে কোথাও যদি সৈন্য সংখ্যা থাকে, সেই সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানোর প্রথম শর্ত হলো সৈন্য সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, আর প্রত্যেক লাইনে বা প্রত্যেক সারিতে কতজন সৈন্য থাকবে ওই সৈন্য সংখ্যার বর্গমূলের সমান। এইটুকু হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে কি বলছে দেখেন, এখানে বলছে যে কোন একজন সেনাপতি, তার কাছে কতগুলো সৈন্য ছিল? 63,009। এই সৈন্য, এতগুলো সৈন্য ছিল, এই সৈন্যগুলোকে সে বর্গাকারে সাজানোর চেষ্টা করতেছে। দেখেন, বর্গাকারে সাজাতে গেছে, তো বর্গাকারে সাজাতে যায় দেখে যে 8 জন সৈন্য উদ্বৃত্ত। এর মানে কি? এর মানে হচ্ছে এই সৈন্যদেরকে দিয়ে বর্গক্ষেত্র বানাইছে, বানানোর পরে দেখে যে 8 জন সৈন্য উদ্বৃত্ত। এর মানে হচ্ছে এই 8 জন অতিরিক্ত থাকার কারণে বর্গক্ষেত্র হচ্ছিল না, ওই 8 জনকে বাদ দেওয়ার পরে বর্গক্ষেত্র হয়েছে। এইবার বলতেছে প্রত্যেক সারিতে কতজন সৈন্য ছিল। তাহলে 8 জন যে উদ্বৃত্ত ছিল, তার মানে সে যেহেতু বর্গাকারে সাজানোর চেষ্টা করতেছে, তার মানে বর্গাকারে সাজাতে গিয়ে যদি কাউকে বাদ দিতে হয় তাদেরকে সে বাদ দিয়ে দিবে। তার মানে হচ্ছে এই সৈন্যগুলো থেকে সে 8 জন সৈন্য বাদ দিছে আগে। এই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে 8 জন সৈন্যকে বাদ দিতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে 8 জন বাদ দেন। 8 জন বাদ দিলে কত হচ্ছে? তার মানে হচ্ছে এই সৈন্য, মোট সৈন্য থেকে 8 জন বাদ দেওয়ার পরে আপনার হাতে 63,001 জন সৈন্য আছে। এখন এই যে যতগুলো সৈন্য আছে না, এই সৈন্যগুলো এখন বর্গাকারে সাজানো যাবে। প্রত্যেক লাইনে এখন তাহলে সৈন্য সংখ্যা কতজন হয়? তার মানে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এই 8 জন উদ্বৃত্ত আছে, মানে কি 8 জন বেশি থাকার কারণে বর্গক্ষেত্র হচ্ছিল না, তার মানে পূর্ণবর্গ হচ্ছিল না। তার মানে এখান থেকে 8 জন বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা পাচ্ছি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং এই পূর্ণবর্গ সংখ্যার যে বর্গমূল বেরোবে সেটাই হচ্ছে প্রত্যেক লাইনে যতজন দাঁড়াইছিল। এবার কি আমি বুঝাইতে পারছি? এই জন্য এই মোট সৈন্য থেকে 8 জন বাদ দেওয়ার পরে যা আসবে তার বর্গমূল বের করতে হবে। তো এটার বর্গমূল বের করেন, 63001। তাইলে এই 01 একটা জোড়া আর এই 630 একটা জোড়া, মনে আছে তো? তাহলে কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে 1 থাকলে বর্গমূলের শেষে 1 বা 9। ওকে, আর এই প্রথম জোড়া 630 এর বর্গমূল কত? 625 হলে কিন্তু 25 হতো, 25 স্কয়ার 625। তাহলে 630 কত? 25 দশমিক সামথিং। এই দশমিকের আগে যে 25, এই 25 এখানে বসাই দিব, 25 এখানে বসাই দিব। তাহলে আমাদের উত্তর হচ্ছে 251 বা 259। যেহেতু আমাদের 259 অপশনে নাই, তাহলে আমাদের উত্তর 251, আর চেক না করলেও চলবে, উত্তর 251। এই যে শর্টকাট, কিন্তু যখন অপশন থাকতেছে তখন শর্টকাট কিন্তু আপনাকে হেল্প করতেছে। তাইলে এরকম অঙ্ক যদি আসে কোথাও, যে একটা সৈন্য, কিছু সৈন্য আছে তাদেরকে বর্গাকারে সাজাতে যায়, কিছু সৈন্য উদ্বৃত্ত আছে, তো প্রথম কাজ হচ্ছে উদ্বৃত্ত আছে মানে ওদেরকে সাজায়নি, ওদেরকে বাদ দিয়ে সাজাইছে, তাই আপনার প্রথম কাজ হচ্ছে ওদেরকে বাদ দিয়ে দিতে হবে। ওদেরকে বাদ দেওয়ার পরে যে সৈন্য সংখ্যা থাকবে তার বর্গমূলই হচ্ছে প্রত্যেক লাইনে বা প্রত্যেক সারিতে বা প্রত্যেক কলামে সৈন্য সংখ্যা। ওকে, নেক্সট। কোন বাগানে 1024টি
নারিকেল গাছ আছে, দৈর্ঘ্য বিস্তার, বিস্তার মানে প্রস্থ, দৈর্ঘ্য মানে এইদিকে, প্রস্থ মানে এইদিকে, বা যে কোনো একদিকে ধরলেই হবে, এইদিকে এবং এইদিকে উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ, মানে এদিকেও যতটি গাছ, এদিকেও ততটি, এদিকেও মানে এদিকের সারিতে প্রত্যেক সারিতে যতটা, আবার এদিকের কলামেও প্রত্যেক কলামে ততটা। তার মানে বুঝতেই পারতেছেন, এদিকে প্রত্যেক সারিতে যতটা, এদিকে প্রত্যেক সারিতে ততটা, তাহলে এটা কি হবে? একটা বর্গক্ষেত্র হবে। বুঝতে পারছেন? তাহলে 1024টা গাছ আছে, সেই গাছ দিয়ে দৈর্ঘ্য এবং বিস্তার বরাবর প্রত্যেক সারিতে প্রত্যেক কলামে সমান সংখ্যক গাছ সে লাগাতে থাকলো। তাহলে প্রত্যেক সারিতে কতগুলো গাছ আছে? তাহলে আমি কি বলছি? আমি বলছি যে এই গাছ দিয়ে যেহেতু, এই যে 1024টা গাছ, এই সংখ্যক গাছ দিয়ে যেহেতু সে একটা বর্গাকার জায়গা তৈরি করতেছে, মানে গাছগুলো লাগায়, তার মানে বুঝতে হবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আর প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হবে কি? এর বর্গমূলের সমান। তাহলে 1024-এর বর্গমূল বের করতে করতে আমরা এটা দিয়ে বের করছি। 24 এক জোড়া, 10 এক জোড়া, লাস্টে 4 থাকলে 2 বা 8। আর এই 10-এর বর্গমূল কত? 10-এর বর্গমূল 3 পয়েন্ট সামথিং। এই 3 এখানে বসাই দিলে 32, এখানে বসলে 38। তার মানে উত্তর হচ্ছে 32 বা 38। 32ও আছে, 38ও আছে। যদিও আমরা এদের মধ্যে 32-এর স্কোয়ার করে দেখবেন 124 আসতেছে। তাহলে উত্তর হচ্ছে 32। এটা তো মূল নিয়মে দেখালাম আগে, মূল নিয়মে দেখাইনি? 1024-এর কি বর্গমূল আপনাকে বের করে দেখাইনি? এক 1024-এর বর্গমূল কি আমরা করে দেখাইনি? আচ্ছা, এখানে কি আছে আপনারা বলেন, এটা কত হবে? এত সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন সৈন্য অতিরিক্ত হয়, প্রতি সারিতে সৈন্য সংখ্যা বলেন। এত সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন সৈন্য কি হয়েছে? অতিরিক্ত হয়েছে, প্রতি সারিতে সৈন্য সংখ্যা। তাহলে আমি কি বলছিলাম? বর্গাকারে সাজাতে গিয়ে যতক্ষণ অতিরিক্ত হবে, এর মানে বুঝতে হবে ওদেরকে কিন্তু সাজায়নি, ওরা অতিরিক্ত হয়েছে মানে ওদেরকে কিন্তু লাইন থেকে বের করে দিছে। তাহলে ওদেরকে বাদ দিয়ে যতজন থাকবে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, আর তাদের বর্গমূলই হচ্ছে প্রত্যেক লাইনে সৈন্য সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা প্রথমে 4 জন বাদ দিব। তাহলে কি হচ্ছে? 20,736। তাহলে এখান থেকে 4 জন বাদ দেওয়ার পরে যে সৈন্য সংখ্যা থাকছে, এই সৈন্য সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ বর্গাকারে সাজাতে হলে সৈন্য সংখ্যাকে পূর্ণবর্গ হতে হবে। তাহলে এতগুলো সৈন্য দিয়ে বর্গ হচ্ছিল না, কারণ 4 জন অতিরিক্ত ছিল। তাহলে এখান থেকে 4 জন বাদ দেওয়ার পরে যে সৈন্য সংখ্যা হবে, সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। আর এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলই হচ্ছে প্রত্যেক লাইনে, প্রত্যেক সারিতে, প্রত্যেক কলামে কি? সৈন্য সংখ্যা। তাহলে এটার বর্গমূল বের করতে হবে। তো এটা মূল নিয়মে করে, মানে শর্টকাটে করে দিই। 207 এই 36 এক জোড়া, 207 একটা এক জোড়া, ঠিক আছে? লাস্টে 6 থাকলে 4 বা 6, মনে আছে তো? আর প্রথম জোড়া 207-এর বর্গমূল নেন। বুঝতেই পারছেন যে এটা হচ্ছে 14 দশমিক সামথিং হবে, কারণ 196 হলে 14 হতো। দেখছেন, এগুলো কিন্তু কাজে লাগছে এখন। 196 হলে 14 হতো, যেহেতু এটা 196 চেয়ে একটু বেশি, তাই 14 চেয়ে একটু বেশি, মানে 14 দশমিক সামথিং। তাহলে এই 14 বসায় দিতে হবে এখানে আর এখানে। তাহলে উত্তর 144 বা 146। যেহেতু আমার অপশনে 146 নাই, শুধু 144 আছে, তাহলে আমি চোখ বুঝে উত্তর মেরে দিতে পারছি 144। এখন কিন্তু কাজে লাগছে, বুঝতে পারতেছেন? মূল নিয়মও দরকার আছে, শর্টকাটও দরকার আছে। হ্যাঁ, কোনো কিছু তো অদরকারি কোনো কিছু আমি আপনাকে এখানে পড়াচ্ছি না। অদরকারি কোনো কিছু পড়ায় আপনার মাথা আমি ভারী করছি না। নেক্সট, এগুলো হচ্ছে বর্গমূলের অ্যাপ্লিকেশন, বাস্তব প্রয়োগ। হ্যাঁ, বর্গমূলের বাস্তব প্রয়োগ। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ কি বোঝালাম আপনাদেরকে? মূল নিয়মে যদি এটা করেই দেওয়া লাগে আমার, তাহলে আমি আপনাদেরকে কি বুঝালাম? তাহলে আমি বুঝাই কোনো লাভ হয়নি আমার। এই 20,740 থেকে 4 জন বাদ দিয়ে 20,736। এবার এটার বর্গমূল করতে পারবেন না, তাহলে এতগুলো বর্গমূল করে দিয়ে আমার লাভ হলো কি? এটা এক জোড়া, 0 7 এক জোড়া, 2 একা এক জোড়া। তাহলে প্রথমে 2 এর বর্গমূল নিতে হবে। তো 2 এর বর্গমূল কত? 1 পয়েন্ট সামথিং, 1.414। এই 1 আমরা এখানে বসাই দিব।
এই 1 এর স্কোয়ার করলে 1 এখানে বসালাম, থাকলো কত 1। এই যে 2 থেকে 1 গেলে 1 থাকে, আর এই 0 7 নামাই আসলাম, 1 এর ডাবল কত 2। তো এখানে 2 আসছে, তাহলে এখানে যাই বসান না কেন 20 এর ঘরে আসবে। সেই 20 এর ঘরে যদি কোনো কিছুকে আমি 5 দিয়ে গুণ করি, 5 20 100, কিন্তু এখানে যখন 5 বসাবেন তখন 5 25 125 এটাকে ক্রস করে যাচ্ছে, তাই এখানে 4 বসাতে হবে, 4। আর 4 24 96, এখানে থাকছে 1, এখানে 1। এবার 36 নিয়ে আসলাম, 14 দুগুণী কত 28। এখন এখানে আমি যাই বসাই না কেন 280 ঘরে আসবে। 280 কোনো কিছুকে কত দিয়ে গুণ করলে 1136 হয়, 4 দিয়ে গুণ করেন, এখানে 4 বসান, এখানে 4 বসান, 4 4 16 6, 4 8 32 আর 1 33, 4 দুগুণী 8 3 11। তার মানে এই সংখ্যার বর্গমূল 144। তাহলে আমি তো মূল নিয়ম তো প্রথমেই ক্লাসের শুরুতেই করালাম, তাহলে আবারও করার লাগলে তো বিপদ। ঠিক আছে, নেক্সট এটা কত হবে 47,080। দেখেন 47,080, 47,080 জন সৈন্য থেকে কম পক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এর মানে হচ্ছে 47,080 জন সৈন্যকে কিন্তু বর্গাকারে সাজানো যাচ্ছে না, 47,080 জন সৈন্যকে বর্গাকারে সাজানো যাচ্ছে না, এখান থেকে কিছু সরাতে হবে। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় এখানে কিছু সংখ্যক সৈন্য বেশি আছে, যার কারণে এই সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাচ্ছে না। তাহলে এখান থেকে কতজন মিনিমাম সরাতে হবে। এই কোশ্চেনটা এরকম না যে 47,080 থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে সেই বিয়োগফল পূর্ণবর্গ হবে, ঘটনা কিন্তু এরকম। তার মানে এখানে কিছু বেশি আছে, কতজন বেশি আছে সেটা বের করতে হবে। তার মানে এখান থেকে কত বিয়োগ করতে হবে, ওই আগের অঙ্ক, কোন একটা সংখ্যা থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হয়। তাহলে এবার এখান থেকে সর্বনিম্ন কত বিয়োগ করতে হবে দেখেন, তাহলে 47,080, তাহলে এখান থেকে কতজন সরাতে হবে, মানে এখানে কতগুলো বেশি আছে সেটা বের করতে হলে এর বর্গমূল করতে হবে মূল নিয়মে। 80 এক জোড়া, 70 এক জোড়া, 4 এক জোড়া। প্রথমে এই 4 এর বর্গমূল নেব, 4 এর বর্গমূল কত 2, এই 2 আমরা এখানে বসাবো, সেই 2 এর স্কোয়ার 4 এখানে বসাই দিলাম, তাহলে এখানে 4 থেকে 4 বিয়োগ হলে 0। এবার 70 নামাই নিলাম, এই 2 এর ডাবল কত 4। এবার এখানে আমি যদি 2 বসাই তাহলে 42 2 হয়ে যায় 84, এটাকে ক্রস করা যাবে না, তাহলে এখানে আমি বসাবো 1, তাহলে 41 হচ্ছে 41। তাহলে এখানে থাকতেছে 9, এখানে থাকতে হাতে 1 5 2 29। এবার 80 নামাই নিয়ে আসলাম, এইবার আমি 21 দুগুণী 42, একটু তাকান। এখন আমি এখানে যাই বসাই সংখ্যাটা 420 এর ঘরে আসবে। এখন 420 কে যদি আমি 7 দিয়ে গুণ করি, 400 যদি হতো 4 সাথে 28 হতো, বোঝার চেষ্টা করেন প্লিজ। 400 যদি হতো 4 সাথে 28 হতো, কিন্তু এখানে 2980। আমি বুঝতেছি যে 7 আশেপাশেই হবে, আমি দেখি 7 দিয়ে হয় কিনা, দেখি 7 দিয়ে হয় কিনা। তাহলে এখানে যদি আমি 7 বসাই, দেখেন এখানে যদি 7 বসাই তাহলে এখানে 7 বসাই দিচ্ছি, 7 সাথে 49 9, হাতে কত 4, 7 দুগুণে 14 আর 4 18, 4 সাথে 28 আর 1 29। তার মানে আমি যদি 7 নেই তাহলে কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমি কি বলছি, এখান থেকে কতজন সরাতে হবে, মানে এখান থেকে কত বিয়োগ করতে হবে, আর বিয়োগ করার ক্ষেত্রে এখানে বেশি আনা যাবে না, কমই আনতে হবে। তার মানে 27 নেওয়া যাচ্ছে না, আমি বুঝে গেছি যে 7 নিলে একটু বেশি হয়ে যাচ্ছে, তাই 6 নিতে হবে, 6। তাই আমি 7 না নিয়ে কি নিব, 6 নিব, ব্যাস। তাহলে এখানে নিব 6, এখানে নিব 6, 6 6 36 6 হাতে 3, 6 দুগুণী 12 আর 3 15, হাতে 1 4 24 আর 1 25। এবার এখান থাকতেছে 4, হাতে 1 6 2, এখানে থাকতে 424। তার মানে 424 এখানে বেশি আছে, মানে এখানে 424 জন সৈন্য বেশি আছে, যার কারণে বর্গাকারে সাজানো যাচ্ছে না। তার মানে 424 বিয়োগ করতে হবে, তাহলে 424 জন সরাই রাখতে হবে। হ্যাঁ আমি ওটা বলছি যে 7 দিয়ে হলো না, আমি সেটাই বলছি, আমি আপনাকে দেখাচ্ছি। আমি তো জানি যে 6 দিয়ে হবে, কিন্তু দেখাচ্ছি যে আসলে এখানে কত হবে সেই আইডিয়াটা নিচ্ছি। আর যদি এই প্রশ্নটা এরকম বলতো যে এখানে সর্বনিম্ন কতজন, আরো কমপক্ষে কতজন সৈন্য যুক্ত করলে বা নিয়োগ দিলে বর্গাকারে সাজানো যাবে, তখন কিন্তু এখানে আমরা 7 দিয়ে এখানে বেশি আনতাম। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? আমি আশা করি বুঝতে পারতেছেন আপনারা। আর এই দুইটা অঙ্ক পরে করাবো। এদিকে কি বাকি আছে, আরেকটা অঙ্ক মনে হয় 69 বাকি আছে মনে হয়, না? এই যে 69।
আচ্ছা, 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? এখানে বলছে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। আর আগে পড়ছিলাম 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারছেন কি পার্থক্য? এখন 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যদি বের করতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে লাগবে। এটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এইটা যদি পূর্ণবর্গ হতো তাহলে এটাই উত্তর, কিন্তু এটা পূর্ণবর্গ না, আমি দেখে বুঝে গেছি, কারণ লাস্টে 3টা শূন্য আছে। তাহলে নিশ্চয়ই এটা যদি পূর্ণবর্গ না হয়, তাহলে নিশ্চয়ই এর চেয়ে একটু মানে 4 অঙ্কের যে সংখ্যা এর চেয়ে এখান থেকে বিয়োগ করলে তো আর 4 অঙ্কে থাকবে না, তার মানে এর সাথে কিছু একটা যোগ করতে হবে। এইটুকু বের করতে হবে যে এর সাথে কতটুকু যোগ করলে এটা পূর্ণবর্গ হয়, সেইটুকু বের করতে হবে। এবার যোগ করতে হবে, কথা কি বুঝতেছেন? সেন্স অ্যাপ্লাই করেন। এই সংখ্যাটা পূর্ণবর্গ না, 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, বাট পূর্ণবর্গ না। তাহলে 4 অঙ্কের ছোট পূর্ণবর্গ সংখ্যাটা তাহলে কোথায় আছে? এর চেয়ে একটু উপরে, তার মানে এর সাথে কিছু একটা যোগ করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে এখানে কতটুকু ঘাটতি আছে, এর জন্য এটার পূর্ণ মানে বর্গমূল করতে হবে। তাহলে 1000। ঠিক আছে, অপশন টেস্ট করা যাবে, সমস্যা নেই। এখানে একটা অপশনই আছে, আরে ভাই এখানে একটা অপশনই আছে। কিভাবে? আমরা জানি যে এটা তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বাট পূর্ণবর্গ না, এটা প্রথমেই বাদ। এখানে যে 2 3 7 8 থাকতে পারে না, এটাও বাদ। তাহলে 1024 আর 1026 এর মধ্যে যে কোনো একটা। আর আমরা তো বারে বারে পড়ে আসতেছি 1024 পূর্ণবর্গ সংখ্যা, এটা দেখেই বোঝা যাচ্ছে কোশ্চেন, কিন্তু মূল একটা কনসেপ্ট তো আছে, তাই না? তাহলে 0 0 এক জোড়া, 10 এক জোড়া। এই প্রথমে 10 এর বর্গমূল নেন, 10 এর বর্গমূল 3 পয়েন্ট সামথিং, এই 3 এখানে বসাই দেন। আর 3 এর স্কোয়ার কত? 9। 10 থেকে 9 গেলে 1, 2টা শূন্য নিয়ে চলে আসলাম। 3 এর ডাবল কত? 6। এইবার আমি যদি এখানে যাই, এখানে যদি 1 নেই, তাহলে এটা নিচে থাকে। কিন্তু আমি কি বলছিলাম, আমাকে তো অবশ্যই এখন 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নিশ্চয়ই 1000 এর চেয়ে বড়, তার মানে এর সাথে কিছু একটা যোগ করতে হবে। তাহলে আমি এর সাথে কতটুকু যোগ করতে হবে মিনিমাম, সেটা বের করতে হলে আমি কি বলছিলাম, এখানে এমন কিছু বসাতে হবে যেন এর চেয়ে নিচে না থাকে, এর জাস্ট ইমিডিয়েট বড়। তাহলে এখানে 1 নিলে 61 হয়, তাহলে 1 তো নেওয়া যাবে না। 2 নিলে 62, আর 62 দুগুণে 124। 100 থেকে 124 বিয়োগ হলে -24, তার মানে 1000 এর মধ্যে 24 ঘাটতি আছে। তার মানে এখানে যদি 24 যোগ করা যায়, তাহলে সেই ফলাফলটা পূর্ণবর্গ হবে, তাই না? তার মানে 1000 এর সাথে 24 যোগ করলে আমি কত পাচ্ছি? 1024। সেই 1024ই হচ্ছে 4 অঙ্কের সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? 1024 বোঝা গেছে? আচ্ছা, 2টা অঙ্ক বাকি থাকলে একটু ডিফারেন্ট টাইপের, তো এখানে করাবো না। কালকে আমাদের জ্যামিতি ক্লাস, কালকে তো আমাদের জ্যামিতি ক্লাস, এগুলো আলাদা অঙ্ক, মানে 2টা অঙ্ক জাস্ট বাকি থাকলো। আর ঘনমূল, এটার উপরে একটা ক্লাস হবে। আগামী 2 দিন হচ্ছে আপনাদের, এই সপ্তাহে আমাদের 2-3টা ক্লাস মিস হয়ে গেল এই ফেসবুক সমস্যার জন্য, তো এটা আমি পোষাই দিবনি, সমস্যা নেই। আর আগামীকাল মানে বুধ বৃহস্পতি জ্যামিতি ক্লাস হবে, খুবই গুরুত্বপূর্ণ, ত্রিভুজের গুরুত্বপূর্ণ ক্লাস হবে এই 2 দিন জ্যামিতি গ্রুপে। যারা জ্যামিতি গ্রুপে যুক্ত হন নাই, দয়া করে যুক্ত হয়ে যাবেন। আর এই বর্গমূলের উপর আর একটা ক্লাস, বর্গমূল না, মানে ঘনমূলটুকু বাকি আছে। আর বর্গমূলের 2টা অঙ্ক একটু ডিফারেন্ট টাইপের, ওই সাথে করে দিব। তাহলে আগামী 2 দিন ক্লাস হবে হচ্ছে জ্যামিতি গ্রুপে, তারপরে আবার আমরা এই গ্রুপে ক্লাস করব। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।